সুইগি ডেলিভারি বয় হইয়া ব্যাংকিং এর প্রিপারেশন করলে যারা করে তারা কইতে পারবো যে কত টাকা ফিজ একটা ফর্ম ফিল আপ করতে। আমার নামে তো বাইক নেই, কিন্তু আমার দাদার তো বাইক আছে। আচ্ছা, তো আমি আমার দাদার বাইক দিয়েই করতাম। প্রথম আমাদের সুইগির জার্নিটা শুরু হয় আর কি। দাদা কমিশন চাইতো না? বলে আমার বাইকটা তো তুই রাখছস, কিছু কমিশন দে আমারে। যেই দাদার কথা বলছি মানে আমার মেজদা, ও একটা বাবার যে রোল থাকে ছেলের উপর, ওই রোলটাই পালন করেছে। আমি অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি আমি জেনারেল ক্যাটাগরি, তো আমি ফার্স্ট ইয়ারে ভর্তিও হয়েছি, পাসও করেছি, বাট সেকেন্ড ইয়ারে ভর্তি হইনি, কারণ ওই সময় আমার টাকা ছিল না, যার জন্য আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি। 2021-এ হয়ে গেছে ব্রেকআপ। সে তো ছাইরা গেল গা। অ্যাকচুয়ালি আমি তারে কইছিলাম যে তুমি যার লাগিয়ে আমার ছাইরা যাইতেছো, তার সাথে 2 মাস কথা কইছো, আমার ছাইরা দিতেছো, আমার 4 বছর কথা কই আমার সাথে। 10 ইয়ার্স পরে দীক্ষা নিও যে সে কই থাকে আর আমি কই থাকি। ভগবানের আশিস কৃপায় যে 3 ইয়ার্স 4 ইয়ার্সের মধ্যে আমি আমার ট্রান্সফরমেশন দেখাই দিছি, আর সে যার সাথে লেগে গেছলো সে কিছুই না এখন। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও অনেকবার স্বাগত। আজকে আমার স্টুডিওতে যেই বন্ধুটি বসে রয়েছে তার জীবনের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আমরা অনেকে কিন্তু খাবার অর্ডার করি, এবং খাবার অর্ডার করার যে ডেলিভারি বয়রা থাকে তারা বিভিন্ন অ্যাপের থেকে আপনারা চুজ করে থাকেন, তার মধ্যে সুইগি একটি অ্যাপ রয়েছে। সে কিন্তু প্রথমে সুইগিতে কাজ করতো এবং বর্তমানে সে সুইগি থেকে গ্রামীণ ব্যাংকে চাকরি করছে। তার যে এই ট্রান্সফরমেশন, এই জার্নিটা, সেই জার্নিটা অবশ্যই ভীষণ রকম মোটিভেশনাল আমাদের জন্য। আজকের দিনের জন্য সে সেলিব্রিটি, এবং তার পরবর্তী সময়ের প্রত্যেকটা দিনের জন্য সে কিন্তু আমাদের সবার জন্য হিরো। আজকে আমরা গল্প শুনবো অজয়ের কাছ থেকে। অজয়, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। নমস্কার, কেমন আছো? ভালো দাদা, ভালো আছি। প্রথমে তুমি বলো যে তোমার বাড়িতে কে কে আছে, তোমার শৈশবটা একটু বলো, কীরকমভাবে বড় হয়েছো, কী করেছো? আমার বাড়িতে বেসিক্যালি আমরা এখন মানে আজকের দিনে আমরা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমাদের বড় যে 2 ভাই আছে ওরা ম্যারিড। আচ্ছা। আমার বাবা 2017-তে মানে উনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, বাবার মানে কি হয়েছিল তখন? অ্যাকচুয়ালি ওনার ক্যান্সার ছিল লাস্ট স্টেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো এখন বেসিক্যালি আমি আর আমার যে ভাই মানে থার্ড যে আছে, মানে তুমি হচ্ছে সবচেয়ে ছোট? আমি সবার ছোট 4 ভাইয়ের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আমরা 3 জনই একসাথে থাকি এখন, কারণ আমাদের বড় যে 2 ভাই ছিল তো ওরা বিয়ে করে ফেলেছে। 2019-এ ওরা বিয়ে করেছে। আগরতলায় তুমি কই থাকো? আগরতলা অ্যাকচুয়ালি আমি থাকতাম জব পাওয়ার আগে। আচ্ছা। অ্যাকচুয়ালি তো বলতে গেলে এখন আমি আগরতলাতে থাকি না, থাকো এখন জাস্ট উইকেন্ডে আমি এখানে ঘুরতে আসি বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এমনিতে আগরতলায় যখন আগে আসলা তখন কই আসলা? ওইটা ছিল আপনার এই ক্যাম্পের বাজার। ক্যাম্পের বাজার এরিয়াতে। ক্যাম্পের বাজার ধরেন অ্যাকচুয়ালি আমি যদি আপনজন ক্লাবের দিকে যাই তো ওইখান থেকে গেলে অ্যারাউন্ড 2 কিলোমিটার কালীটিলা পার হয়ে ওই জায়গাটাতে ওকে থাকতাম। তো ওইখানে আমি থেকেছি প্রায় 2011 টু অলমোস্ট 2024, 13 ইয়ার্স। ওকে, মানে তো এখন ওইখানে মা আর ভাই থাকে নাকি? না, অ্যাকচুয়ালি মা ভাইয়ের সাথে আমি তেলিয়ামুড়াতে শিফট। আচ্ছা, মা আর ভাই এখানে কেউ থাকে না, মানে আমার সাথে ওরা থাকে তেলিয়ামুড়াতে। তোমার এখন পোস্টিং কি গ্রামীণ ব্যাংকে, মানে কোথায় পোস্টিং দিল? এখন আমি তৈদতে পোস্টিং। আচ্ছা আচ্ছা। আমি তো আমার সাউথ রিজন নিয়েছিলাম, তো ওইটা গোমতী ডিস্ট্রিক্টে পড়ে তৈদু। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি কাছে একটা ভালো জায়গা তেলিয়ামুড়াই আছে, তার জন্য আমি তেলিয়ামুড়াতে এখন থাকি। ওইখান থেকে এসে যে আমি মানে তোমার কাজটা করছি। এইবার তুমি আমাকে বলো যে এই তো ফ্যামিলি মেম্বার্সের গল্প তো শুনলাম, ফ্যামিলি মেম্বার্সের কাছে গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড না, এখন তো আপাতত নেই। এখন আপাতত নাই। তো এই যে সুইগির জার্নিটা, মানে সুইগিতে ঢোকার ব্যাপারটা, কিভাবে রেজিস্ট্রেশন করা, কেন সুইগি, কিভাবে মাথায় আসলো, এই গল্পটা যদি আমরা সামনে একটু দর্শকরা শোনাও। সুইগিতে আমি 2021-এ ঢুকলাম, ঠিক আছে। 2021-এ ঢোকার মেন কারণ ছিল আফটার কোভিড নিজেরও কিছু একটা করতে লাগে, মানে রেসপন্সিবিলিটি তো ফ্যামিলি নিতে লাগে। তখন তোমার ওই মানে এডুকেশনের পার্টটাতে আমরা একটু জানতে চাই, মানে তুমি পড়াশোনা কি করছো, কই থেকে করছো, এই বিষয়টা একটু কো, এবং তারপরে কোন জায়গাটা থেকে তোমার সুইগিতে ঢোকার ব্যাপার? পড়াশোনা বলতে আমার ক্লাস 1 থেকে ক্লাস 12 এটা উমাকান্ত একাডেমি থেকে আমি ওইখানেই পড়াশোনা করলাম। আমি 11 থেকে কমার্সে ভর্তি হয়ে গেছি ওইখানে। আচ্ছা। অনেকে কইছিল সায়েন্স নেওয়ার জন্য, একটু স্টুডেন্ট আমি বিলো এভারেজ, বাট নাম্বার এমন ছিল যেটা সায়েন্স নেওয়া যেত। একটা বিলো এভারেজ স্টুডেন্টরাই কিন্তু বস একটা ভালো ভালো জায়গাতে যাইতে পারে। আমি তো দেখতেছি আমার আশেপাশে যারা আরও ভালো, তারা হয়তো ইন্ডিয়াতেই থাকে না, তারা হয়তো ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে বড় বড় জায়গাতে চাকরি করতেছে। আর বিলো এভারেজ স্টুডেন্টরা যারা আছে
তারাই কিন্তু মোটামুটি একটা ভালো জায়গাতে যাওয়ার চেষ্টা। তুমি কোনো সময় ওইটা লইয়ে সেটা কমপ্লেক্সিটি কি কাজ করতো মনের মধ্যে, যে আমার দ্বারা বোধহয় কিছু হইতো না? নিশ্চয়ই এরকম কাজ করতো না, কারণ কি তোমার মনের মধ্যে, আমি যতবারই তোমার সঙ্গে কথা কইছি আমার মনে হয়েছে যে তোমার মধ্যে একটা উইল পাওয়ার আছে, এবং ওই উইল পাওয়ারটার লিগা তোমার মধ্যে একটা চেষ্টার ব্যাপার আসলো সবসময়, যেই কারণে তুমি ভাবতা যে বিলো এভারেজ স্টুডেন্ট হইলেও বা না হইলেও জীবনে কিছু একটা করতে লাগবো বস। এবার এটা যেই কিছু করেই হোক, সৎ উপায়ে সৎ পথে আমি উপার্জন করুম, দ্যাট ইজ দ্য মেইন থিং আর কি। কন্টিনিউ প্লিজ। না, অনেকের বিশ্বাস ছিল না যে কিছু লাইফে হয়তো আমি করতে পারবো। আরে গুল্লি মারো, গুল্লি আসেনি, গুল্লি জাস্ট এমনি করে ঠুস, শেষ, আর কোনো চাপ নাই। আমার বিশ্বাস ছিল যে হয়ে যাবে, কিছু না কিছু একটা লাইফে তো পেরে নিব। একদম একদম ঠিক আছে। তো আফটার 12 আমি রামঠাকুর কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা। বিকম পাসে, অনার্সও নিইনি তখন। অনার্সের অ্যাকচুয়ালি আমাদের সিট খালি ছিল, বাট তারপরে তো অনার্স নেওয়া হয়েছে না। তারপরে তো ওইটার সাথে সাথে আমি এনসিসিও করতাম। ওকে। কারণ অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যেটা মানে ইচ্ছে ছিল যে প্রফেশনে যাওয়ার, এটা ছিল ইন্ডিয়ান আর্মি। ওয়াও। তো ওইটার জন্য আমি ট্রাইও করেছিলাম, প্রায় বছর খানিক ট্রাই করেছিলাম। আচ্ছা। তারপর সামহাও কোনো একটা কারণে আমি ওইটা থেকে ডাইভার্ট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তারপর কলেজ পাস আউট আমি 2020-তে, তখন প্রি কোভিড, অ্যাকচুয়ালি কোভিড এসে পড়েছে এবং তখন তো মোটামুটি সবই বন্ধ। সব বন্ধ। তো প্রায় 1 বছরের উপর বাড়িতে বসা। মানে তোমার তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2020-তে? হ্যাঁ, 2020-তে। 2020-তে মানে যখন একদম কোভিড হিট করলো আর কি ফার্স্ট। হ্যাঁ। ওকে। তারপর 2021-এ ভাবলাম যে কিছু একটা করতে লাগবে। তখন বাড়ি থেকে আমাকে সাজেস্ট করা হলো যে আমি একটা মেডিসিনের শপে চলে যাই, রিটেলে। আচ্ছা। ঠিক আছে। তো আমি ওইখানে গিয়েও ছিলাম। তো আমাকে যে ডিউটি টাইমটা বলেছিল যে সকাল 8টায় যেতে হবে, রাত্রে 8টায় আসতে হবে, মাঝখানে 2 ঘন্টার ব্রেক থাকবে, স্যালারি হবে অ্যারাউন্ড 5000। আচ্ছা। তো ওইটা শুনে আমি একটু চমকে গেলাম যে এতটুকু পড়াশোনা করে যদি আমি 5000 স্যালারির জন্য সারাটা দিন নষ্ট করে দিই তাহলে কী হবে। তো বাড়ি থেকে বলা হয়েছিল যে একটা টাইম যদি শিখে যাই তাহলে নিজের মেডিসিনের দোকান দিতে পারবো, হয়তো বিজনেস আরও গ্রো করতে পারবো এরকমভাবে। বাট আমার মনে হয়েছিল যে না, যদি 5000 ইনকাম করতে হয় তাহলে তো আমি অন্যভাবে করতে পারি। অন্য আরও কাজ আছে যেগুলোতে কম সময় ইনভেস্ট করে আমি সেম অ্যামাউন্টটা ইনকাম করতে পারি। আর আমি ওই বাকি টাইমটা তো অন্য কাজে ইনভেস্ট করতে পারি, যেটার জন্য আমি আমার ফিউচারটাকে গ্রো করতে পারবো। রাইট। তখন তার পাশাপাশি আমার একজন দিদি আছে, ওনার বিয়ে হয়ে গেছে, অরুণাচলে থাকে উনি আমার হাজব্যান্ডের সাথে। তো ওই দিদি আমাকে সাজেস্ট করেছিল যে ব্যাংকিং, হ্যাঁ তুই কর, ভালো করে ফেলতে পারবি, আমি জানি তুই পারবি, তুই চেষ্টা করলে হয়ে যাবে। তো তখন মাথায় আসলো যে আমি এমন একটা কাজও করতে হবে যেটাতে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি সময়ও যাতে মোটামুটি বের করতে পারি, যেটার জন্য প্রিপারেশনের যাতে টাইম থাকে আর কি। তখন আমার মাথায় আসলো যে সুইগিতে আমি যাই। আচ্ছা। তো আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তখন আমার একটা বন্ধু, এখনও আছে বন্ধু, ও টিচার। আচ্ছা। 2022-তে ও টিচার হয়েছে। তো ওকেও বলেছিলাম যে আমি সুইগিতে কাজ করি, তার সাথে সাথে যদি ব্যাংকিংয়ের প্রিপারেশনটা করি কী হয়, ভালো হয়। তো ও বলেছে যে কর। আচ্ছা। ওইটা খারাপ না, কাজ কোনো কিছুই খারাপ না। এক্স্যাক্টলি। কোনো কাজে কোনো প্রফেশনেই মানে ছোট বড় কিছু না, আমার মতো এটা কোনো প্রফেশনই ছোট বড় না। কারণ তাছাড়া আমি সুইগি ডেলিভারি চলাকালীন একজন টিসিএস অফিসারের সাথেও দেখা হয়েছে আমার। উনিও আমাকে মানে অনেক বা শাবাশি দিয়েছে যে তুমি এগিয়ে যেতে পারবে লাইফে। তো এই সুইগির যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা মানে কিরকম ভাবে, ধরো তোমরা আইডি নিতে লাগে আই গেস, বা কিরকম ওইখানে কি ইন্টারভিউ মানে কিরকম ব্যাপার হয় সুইগির মধ্যে? ধরো ইন্টারভিউ বলতে তো কিছু হয় না। ওকে। আমি রেজিস্ট্রেশনটা যে করেছিলাম অ্যাকচুয়ালি আমি প্রথম গুগলে সার্চ করে বের করেছিলাম যে আগরতলাতে কোথায় অফিস আছে। আচ্ছা। তো ওইখানে যখন আমার নাম্বার দিয়ে আমি রেজিস্টার করেছি, পরের দিনে আমার কাছে কল আসে সুইগি থেকে যে আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, আপনি কি ভর্তি হতে চান, কাজ করতে চান? তো আমি বলেছি হ্যাঁ। তারপর ওরা অ্যাড্রেস দিল, অ্যাড্রেসটা হলো লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গাবাড়ির সাথে যে, ঠিক আছে। তো ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওরা বলে দিল অ্যারাউন্ড 600 রুপিস রেখেছিল আমাদের থেকে প্রথম থেকে রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা। 2টা টি শার্ট দেয়, একটা ব্যাগ দেয়, তাছাড়া কিছু ডেমো ক্লাস করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে জিজ্ঞেস করলো ফুল টাইম না পার্ট টাইম করবে।
ওকে, ফুল টাইম পার্ট টাইমের ব্যাপারটা কীরকম? ফুল টাইম অ্যাকচুয়ালি শিফটিং হয়, সকাল 7টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা এরকম টাইম, বা 9টা এমন টাইম। আচ্ছা, বা কেউ 10টা থেকে রাত্রে 11টা এরকম হয়, বা কেউ সকাল 12টা থেকে রাত্রে 12টা ওই রকম হয় যারা ফুল টাইম করে। আচ্ছা আচ্ছা, পার্ট টাইমের ব্যাপারটা হয় কেউ যদি সকাল 8টা থেকে করতে চাই তো অ্যারাউন্ড 5 আওয়ার্সের হয়, আচ্ছা, তাহলে অ্যারাউন্ড 1টায় শেষ হয়ে যায়। তো কেউ আবার সন্ধ্যায় করতে চায়। ওকে, তো আমি ভাবলাম যে আমি সন্ধ্যায় করি। তার একটা কারণ হলো অ্যাকচুয়ালি আমরা ছেলেরা কি হয় সন্ধ্যার পরে একটু ঘুরতে ইচ্ছে করে। হুম হুম তো আমি ভাবলাম যদি আমি দিনের বেলায় কাজ করি সন্ধ্যাবেলা ঘুরে আমি সময় নষ্ট করব। হুম, তো আমি ভাবলাম যে ঘুরতেই যখন হবে তো আমি সন্ধ্যাবেলা কাজের বাহানাই করি। আচ্ছা। তো তার জন্য আমি এরকম চালাক চিন্তা করেন, মানে আমার মাথাতেও তো এরকম দুর্বুদ্ধি আইতো না। এনিওয়েজ, তো আমি টাইমটা সিলেক্ট করেছিলাম 5টা টু 10টা, ঠিক আছে? 5টা টু 10টা, রাত 10টা। তো আমি আমাদের 5:30টায় নর্মালি শুরু হতো, 10:30টায় শেষ হতো, 5টায় বের হতে হতো বাড়ি থেকে। তো ওই টাইমটাতে আমি 5 আওয়ার্সের কাজ করতাম। ওকে, তো ওইখানে আমি রেজিস্ট্রেশন করেছি বাইক দিয়েই, কারণ আমার নামে তো বাইক নেই কিন্তু আমার দাদার তো বাইক আছে। আচ্ছা, তো আমি আমার দাদার বাইক দিয়েই করতাম। আচ্ছা, তো ওইভাবেই প্রথম আমাদের সুইগির জার্নিটা শুরু হয় আর কি। আচ্ছা। তো দাদা কমিশন চাইতো না? বলে আমার বাইকটা তো তুই রাখছস, কিছু কমিশন দে আমারে। না, তখন দাদার ভূমিকা কি তোমার জীবনে? যেই দাদার কথা বলছি মানে আমার মেজদা, মানে দ্বিতীয় ভাই। আচ্ছা, ও অ্যাকচুয়ালি বলতে গেলে মানে একটা বাবার যে রোল থাকে একটা ছেলের ওপর, ওই রোলটাই পালন করেছে ছোটবেলা থেকে আজ অবধি। মানে তার রোলটা যে ওটা মানে বলে হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না। তো ওই দাদার বাইক নিয়ে সেটা তুমি প্রথম মানে রেজিস্ট্রেশন করলে সুইগির জন্য, এবং তারপর তুমি ফার্দার ইয়ে করতে শুরু করলে। তুমি যেহেতু কইতাছিলা, তোমার সঙ্গে যখন গল্প হইতেছিল তখন তুমি কইতাছিলা যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারটা, তোমার ফ্যামিলির ব্যাপারটা। তো এই জায়গাতে দাঁড়িয়ে থেকে সেটা আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে জানতে চাই যে তোমার বাবা যখন ছিলেন তখন উনি কী করতেন, বা তখন তোমার ঠিক কীরকম ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতেছিল, এই ব্যাপারটা যদি উনি একটু কও। অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট যে নেই বিল্ডিং বানানো, হ্যাঁ, কন্ট্রাক্টর হিসেবে ঠিক কাজ আছে, করতেন। বাট সেই রকম বড় কন্ট্রাক্টর না যেগুলো থাকে না একজন, অনেকে কন্ট্রাক্টর ভাবলে ভাবতে পারে যেগুলো ফ্ল্যাট বানিয়ে নিচ্ছে, রাইট রাইট রাইট, সেই বানিয়েছে এমন সেই রকম না, মানে ছোটোখাটো। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তো ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি আমরা এমন না যে একটা টাইমে অনেক প্রচুর টাকার মালিক ছিলাম তারপর গরিব হয়ে গেছি, এরকম না। আচ্ছা, বাহ, আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে সবাই পরিশ্রম করে, আমি হয়তো সেই পরিমাণ মানে অভাবটা পাইনি, কারণ আমাদের ভাইয়ের জন্য ভাই তারা যেভাবে পরিশ্রমটা করেছে ছোটবেলা থেকে, তারা হয়তো ভালো করে পড়াশোনা করতে পারেনি। মানে আমি যা মার মুখে শুনি আর কি, অনেক কষ্ট করেছে এরা, ওদের এডুকেশনও হয়নি আমার যতটুকু, আমি আমার ফ্যামিলিতে সব থেকে এডুকেটেড। আচ্ছা, ঠিক আছে, তারা করতে পারেনি এই টাকার অভাবে। তো তারা আমাকে ওই জিনিসটা কোনোদিন বুঝতেই দেয়নি, টাকার অভাবটা। বাট একটা টাইম পরে নিজের তো রেসপন্সিবিলিটি নিতে হয়, ওই রেসপন্সিবিলিটির জন্য তো আমার এই কাজে ঢুকতেই হয়েছে। ঠিক ঠিক ঠিক। আর তখন রেসপন্সিবিলিটি নেওয়ার পরে ফ্যামিলিটা তো সামলাতে হবে, তো সেইভাবে স্ট্রাগল শুরু হলো আর কি লাইফ। আফটার গ্র্যাজুয়েশন কি তোমার আরো পড়ার ইচ্ছা ছিল, মানে তুমি কি আর কোনো কিছুর জন্য ট্রাই করছিলা? আমি অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ও গ্রাজুয়েশন পরে ওই সময় তো কোভিড ছিল। হ্যাঁ। তো নর্মালি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে কি হয়, এন্ট্রান্স হয়। তো ওই বছর এন্ট্রান্স হয়নি। ওই বছর কি হয়েছে যে মেরিটে দেবে, মেরিট বলতে যার মার্কস বেশি। ঠিক। তো ওই সময় মার্কসের জন্য আমি অ্যাপ্লাই করেছি। তো মার্কস এতটা খারাপ আসেনি, পাসের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, কনগ্রাচুলেশনস ওয়ান্স अगेन, হি ইজ রিয়েলি এ হিরো। তো বাট অ্যাকচুয়ালি আমি জেনারেল ক্যাটাগরি, তার চান্স পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা অনার্সে ছিল অ্যারাউন্ড 44 পেয়ে ওরাও মাস্টার ডিগ্রি করেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আর আমরা পাসের মধ্যে থেকে একজনই চান্স পেয়েছে, ও এসসি ক্যাটাগরি থেকে বিলং করে। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া কেউ পাসের থেকেও চান্স পাইনি, তো আমিও পাইনি। আমি তারপর ইগনোতে ভর্তি হয়েছিলাম, ডিস্টেন্সে ভাবলাম যে করে নিই। ভর্তি হওয়ার সময় ওইটা যে টাকাটা ওইটাও আমার দাদাই দিয়েছে, মানে আমার কাছে টাকা ছিল না। আচ্ছা, তো আমি ফার্স্ট ইয়ারে ভর্তিও হয়েছি, আচ্ছা, ফার্স্ট ইয়ার কমপ্লিটও হয়েছে, স্কোরও এসেছে, পাসও করেছি, বাট সেকেন্ড ইয়ারে ভর্তি হইনি কারণ ওই সময় আমার টাকা ছিল না। আচ্ছা, যার জন্য আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি। আচ্ছা, এখন কি আবার ইচ্ছা আছে যে যেটা ইয়ে করলাম ওইটাকে আবার একটু কন্টিনিউ করা? হ্যাঁ, আর একটা আমার মনে হয় এইবার লাস্ট চান্স আমার, কারণ 4 বছরের মধ্যে করতে লাগে, না হলে ওইটা আবার প্রথম থেকে রিনিউ হবে। আচ্ছা, তো আমার ইচ্ছা আছে এবার, যেহেতু একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট এসে গেছে, তো এবার আমি ওই মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে নেব। ওকে, ভেরি গুড, ফাইন। অজয়, এত নার্ভাস কেন তুমি?
সুইগিতে অনেক রকমের মজার ঘটনা ঘটে, ঠিক আছে। আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখতাম, রিলস দেখতাম, গল্প শুনতাম, অর্ডার করা খাবার চুরি করে খাইয়ে নিতেছে, আবার প্যাক করে রাখা দিতেছে, হ্যাঁ, খাবার চুরি করে নিয়ে গেছে। তোমার সাথে এমন কোনো এক্সপিরিয়েন্স করছে নি, বা তুমি কোনো সময় অন্য কারোর খাবার খাইয়ে নিছো নি? না, খাওয়ার তো কারোর চুরি করে খাইতে লাগছে না। কারণ সুইগিতে কি হয়, আগে যে নিয়মটা ছিল ওই নিয়ম অনুযায়ী যে সুইগির যদি খাওয়ার কাস্টমারে অর্ডার দিল, কাস্টমার অর্ডার দেওয়ার পর যদি কাস্টমার ক্যান্সেল করে দিল, কাস্টমার অনেক সময় কি হয় আমরা লোকেশনে যাই, লোকেশন ভুল, একটা এই জিনিস হয়। আরেকটা জিনিস হয় কি ফোন করলে ফোন তুলে না। আচ্ছা। অনেক সময় কি হয় তাদের কাছে কইব যে তাদের কাছে ছোট্টা নাই, ভাঙতি নাই, আচ্ছা, যেটা কয় তার লেগে অর্ডার ক্যান্সেল। অনেক সময় তারা ইচ্ছা মতো কি করে ফাইজলামি করে অর্ডার করে ক্যান্সেল করে দেয়, যদি ক্যাশ অন ডেলিভারি থাকে। আচ্ছা আচ্ছা। তো অর্ডার ক্যান্সেল হওয়ার পরে নর্মালি ওইটা ডেলিভারি বয়ের আগের যে নিয়ম ছিল ওইটা রিটার্ন হইতো না। আচ্ছা, কিরকম হইতো ব্যাপারটা? মানে ধরো আমি খাবার অর্ডার করলাম, অর্ডার করে এসে তারপরে ক্যান্সেল করে দিলাম, মানে ক্যান্সেলটা তখন করলাম যখন অলরেডি ডেলিভারি বয় খাবারটা নিয়ে বাইরে হয়ে গেছে, তখন আমি ক্যান্সেল করে দিলাম। ওকে ওকে। তো তখন যদি ক্যান্সেল হয়ে যায় তখন ওই খাবার ডেলিভারি বয়ের। আচ্ছা, ওই খাবারটা ডেলিভারি বয়ের। ওকে। তো এটা নর্মালি আমাদের সুইগির অফিস থেকে বলা হইতো যে রাস্তায় যে গরিব যারা আছে তারা অ্যাকচুয়ালি নিডি, তাদের দেওয়ার জন্য। আচ্ছা, আমরাও করি অনেক সময়, করা হয়েছে অনেক নিডি যারা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে। অনেক সময় কি হয়েছে নিজেরাও খাইয়ে নিছি, কারণ আমি নিজেও নিডি। এইটা তুমি খুব দারুণ কইলা। এটার লেগে কি তোমরা কোনো টাকা পেমেন্ট করতে লাগতো? না, এটা লাগছে না কোনো সময়। আচ্ছা, এটা লেগে কোনো টাকা পেমেন্ট করতে লাগতো না, ওইটা অটোমেটিক্যালি তোমরা। আচ্ছা, মানে গল্পটা আমরা যতদূর জানতাম কিছু হইলেও কিন্তু ঠিকই। তো যাই হোক, এবার তুমি সুইগিতে ঢুকলা, সুইগিতে কাজ করতেছো, তার পাশাপাশি ব্যাংকিংয়ের লেগে প্রিপারেশনও শুরু হয়েছে। তো ব্যাংকিংয়ের প্রিপারেশনটা কীরকমভাবে শুরু করলা? আমার তো ব্যাংকিং সম্বন্ধে কোনো ধারণা ছিল না। আমি ভাবতাম তোমার তো ড্রিম জব আসলো তুমি এয়ারফোর্সে যাইবা, তাই তো? আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে যাইবা। তো ব্যাংকিংয়ের সময় ধারণা আসলো না। আমার মনে হইতো যে কম্পিউটার যেমন আমরা একটা সার্টিফিকেট পাই, হ্যাঁ, ব্যাংকিং কোর্স করো, একটা সার্টিফিকেট পাবো, ওই সার্টিফিকেটটা আমি ব্যাংকে দেখামো, আমার চাকরি দিয়ে দিব। ওয়াও, সো ওই রকম ইজি থট নিয়ে শুরু হয়েছিল আর কি। আচ্ছা। তো তারপরে যে আমি একটা ইনস্টিটিউটের সাথে কথা কইছি, ওইটাও নেটের মাধ্যমে, কারোর থেকে কোনো সাজেশন নাই, নিজেই মানে গুগলের থেকে সার্চ কইরা বাইর কইরা ওদের ফোন নাম্বার কালেক্ট করলাম, কইরা গেলাম। তো তাদের সাথে কথা কইলাম, কথা কইয়া তারা কইলো যে 6 মাসের মধ্যে তারা এই কমপ্লিট করে দিব কোর্সটা। আচ্ছা। আর নিজে যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আর 6 মাস এক্সটেন্ড করে 1 বছরের লেগে করতে পারি। 6 মাসের লেগে করলে অ্যারাউন্ড 12,000 টাকা তাদের চার্জ। ওকে। আর যদি 1 বছরের লেগে করি তাহলে অফারে 17,000 টাকা লাগবে। আচ্ছা, বাট এটা ওয়ান টাইমে দিতে লাগবে। আচ্ছা আচ্ছা। আর যদি আমি একসাথে দিয়ে দিতে লাগবে সব, ইনস্টলমেন্টের কোনো অপশন? তাও ওই দিনই দিতে লাগবে যেদিন আমি কথা হইছি। আচ্ছা, ঠিক আছে। আর যদি আমি পরবর্তী সময় চাই তাহলে ইনস্টলমেন্টে দিতে চাই, তখন ওইটা অ্যারাউন্ড 18-19,000 টাকা হয়ে দেবো। আচ্ছা। তখন আমার কাছে টাকা অ্যাকচুয়ালি ছিল না, 7-8 হাজার টাকা আসলো, তাও ওইটা সুইগি করে কিছু জমানো টাকা। তাছাড়া আমি টিউশনও করতাম। বাহ। তো টিউশনি করে কিছু টাকা জমাইছিলাম। তো বাকি টাকাটা কই থেকে কালেক্ট করবো? আবার ওই দাদার কাছে। আচ্ছা। যে এমন আমি তো ব্যাংকে করার ইচ্ছা, ব্যাংকিং করার ইচ্ছা, তো আমার টাকা লাগে। তো তখন তার থেকে আমি 10,000 টাকা আবার নিলাম, নিয়ে ওই দিনে আমি ভর্তি হয়েছি। আচ্ছা, বাড়ির লোকজন কখনো এমন কইছে না যে এই তুই জানি পারবি নি, শুধু শুধু টাকা নষ্ট করতেছস, যাইস না, এমন ধরনের কথা কইছিনি না? বা বাড়ির লোকের রিঅ্যাকশন তখন কি আসলো? না, বাড়ির লোক তো সব বরাবরই কইছে চেষ্টা কর। ভেরি গুড। চেষ্টা কর, তুই যা করতেছিস লাইফে কর, আমরা থাকুম সাপোর্টে। ভেরি গুড। তো তখন আবার দিল, তো ওইভাবে মানে আমি 1 ইয়ারের লেগে ওইখানে জয়েন করলাম। কিন্তু জয়েন করলো কি হইব, বাট তারা ক্লাসটা একটু লেট শুরু করছে। 4 মাস 5 মাস পরে আমি টাকা কিন্তু দিয়ে দিছি ওই দিনেই। আচ্ছা। 4 মাস 5 মাস পরে শুরু করছে। তাও তখন আমি ফোন করে মানে তাদের একটু গরম হয়ে কথা কইছিলাম যে আমি আপনার প্রথমেই কইছি যে আমি সুইগিতে কাজ করি। তার কাছে আমি কয়ে নিছি যে আমি কিন্তু সুইগিতে কাজ করি, একটু কমায় রাখেন, কারণ আমি এত টাকা দিতে পারতাম না। তখনই তারা 18,000 থেকে 17,000 টাকা করছিল, তার থেকে বলে তারা কমাইতে পারতো না। আচ্ছা আচ্ছা। তো তখন কইছিলাম যে আমি তো আমার তো এটা অনেক পরিশ্রমের টাকা, এটা আমি ব্যাংকে রাখলে হয়তো কিছু ইন্টারেস্ট পাইতাম। তো আপনারা কে লেগে এরকম করতেছেন, ক্লাস কবে থেকে শুরু হইব? ওইটা করার পরে অ্যারাউন্ড 15 দিন পর থেকে আমার ক্লাস শুরু হইলো। আচ্ছা। 2022 মিড 22
কোভিড মোটামুটি তখন শেষ। মিড টার্ম থেকে শুরু হয়েছে 2022 এর, ওইখান থেকে শুরু করলাম। ওইখানে এক্সপিরিয়েন্সের জন্য ফার্স্ট ইয়ার 2022 আমি এক্সামও দিলাম, আচ্ছা কিন্তু আমার প্রিলিমসও ক্লিয়ার হয়েছে না। আচ্ছা আচ্ছা, মানে আইবিপিএস এর প্রথম যে এক্সাম, IBPS এর exam। তুমি কি আইবিপিএস মানে ব্যাংকিং এর লেগেও দিতেছিলে নাকি শুধুমাত্র আইবিপিএস আরআরবি করতে আসলা? আমি সব ব্যাংকিং এক্সামের প্রিপেয়ার নিছি, ওকে ওকে, সব টাইমে করছি এখন অবধি। ওই সময় তো প্রিলিমসও ক্লিয়ার হয়েছে না, একটা 6টা এক্সাম দিলাম। নর্মালি মেজর 6টা এক্সামই হয়, হ্যাঁ হ্যাঁ, আইবিপিএস এর 2টা, এসবিআই এর 2টা আর আরআরবির 2টা। হ্যাঁ তখন প্রিপারেশন চলাকালীন ভাবলাম যে হইব নি ক্লিয়ার, প্রিলিমস ক্লিয়ার হইতেছে না, মেন্স কেমনে ক্লিয়ার হইব, ইন্টারভিউ কেমনে ক্লিয়ার হইব। হ্যাঁ হ্যাঁ, থট আইসলো, বাট মনে হয়েছে ঠিক আছে নতুন নতুন হয়ে যাবে। এই জায়গাটার ভিতরে কেমনে নিজেরে মোটিভেট করলে? আর মাথার মধ্যে যেন ওই পোকাটাও ঘুরা ঘুরা খাইতে আসলো, আমি তো একটা অ্যাভারেজ স্টুডেন্ট, আমার দ্বারা জানি হইব নি না, এবার স্টুডেন্টের কথাটা মাথায় আয় না। আর তখন মাথাতে আসলো না, এটা কলেজ লাইফে পর্যন্তই আইসলো। আমি জানি যে আমি পড়াশোনা করি না দীক্ষা, তো এবার স্টুডেন্ট। ওকে, আমি পড়াশোনা এইটা যদি কেউ একবার বুঝালায় বসে তো মানে সাংঘাতিক কিছু একটা করে লেতে। পড়াশোনা যে করে সে এভারেজ কিভাবে? দ্যাটস ট্রু, ভেরি ট্রু। পড়াশোনা আমি করি না দেখে এভারেজ আসলাম। নিজেই ফাঁকি বাজাবার নিজের কথা কইতাছে সেরা। এবার কি করলা? এবার মোটিভেশন কি? মোটিভেশন বলতে ওই দিদির সাথে কথা কইছি। দিদি অ্যাকচুয়ালি বরাবরই আমারে মোটিভেট দিয়া করেছে। দিদি আমার কইছে, আচ্ছা দিদি বাই প্রফেশন কি করে? আই থিংক শি মাস্ট বি আ সাইকোথেরাপিস্ট অর বা মোটিভেশনাল স্পিকার। নো 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 নো, শি ইজ আ টিচার। আর এই তো দেখছো নি, প্রত্যেকটা টিচার কিন্তু একজন ভালো রকম মোটিভেট করে। বিকজ আমরা জীবনে আমরা সবাই থরি না এখনকার সময় এই যে সাইকোথেরাপিস্ট কো বা মোটিভেশনাল স্পিকার কো, এই শব্দটি আমরা শুনতে আসি আজকের থেকে ধরো বেশ কয়েক বছর আগে, 20 বছর আগে। তখন আমরা কোনো প্রবলেম হলে তো টিচারের কাছে যাইতাম না, টিচারে গিয়ে সেটা কইতাম হ্যাঁ। বাট টিচারও তখন আমরা ধরো দেখে সেটা বুঝতে যেত এর কিছু প্রবলেম হয়েছে, আলাদা ডাইকা নিয়ে কইতো যে কি হয়েছে, কোন বিষয়টা পড়তে অসুবিধা হইতেছে তারা বুঝাই দিত। ওই দিদি কিন্তু ভালো টিচারের রোল প্লে করতেছে একদম। মানে দিদি তো অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে কি হয়, আমি যখন দিদি বলতে অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন নাই, ওনার সাথে আমার ব্লাড রিলেশন নাই, বাট ব্লাড রিলেশনের থেকেও বেশি। রাইট। আমরা রেন্টে থাকতাম কইছিলাম প্রথম, ওই ছোটবেলা তাদের বাড়িতে আমি রেন্টে থাকতাম। ওইখান থেকে যখন আমার অ্যারাউন্ড মনে হয় 1 বছর আসলো না, তখন থেকে যে দিদির থেকে মানে যে আদর ভালোবাসা, তাদের ঘরে থাকতে থাকতে মানে এখন তাদের ঘরের আমি একটা মেম্বার, ফ্যামিলি মেম্বার। এই যে আগরতলা আইছি আমি, তাদের বাড়িতে যামই, তাদের বাড়িতে খামুই থাকুমই, এইরকম আর কি। আচ্ছা ঠিক আছে। বা দিদি আগামীকালকে আইবো আগরতলাতে, অলরেডি আমার ফোন করে কই বলেছে যে আমি আইতাছি। ওকে, এরকম আর কি। তো দিদি সবসময় বরাবরই আমারে মোটিভেট করে গেছে। যে দিদির কথা একটাই যে আমি হয়তো টাকা পয়সা দিয়ে করতে পারতাম না, সবাই টাকা পয়সা দিয়ে করতেও পারে না, কিন্তু আমি তোরে মোরাল সাপোর্টটা দিয়ে যাবো, তোরে আমি বুঝাই যাবো যে কিভাবে কি করতে লাগবো, আমি তোরে রাস্তা দেখাই যাবো। আমরা দিদি করতেছে যে আমারে কেউ হয়তো রাস্তা দেখাইছে না, নাহলে আমিও আর একটু বড় জায়গায় যাইতে পারতাম, ঠিক, কিন্তু পারছি না। কিন্তু আমি যেহেতু দুনিয়াটা বাচ্চা লাইছি, কিভাবে দুনিয়াটাতে ট্যাকেল দিতে লাগে জানা আছে, তো আমি তোরে কইয়া যাবো কিভাবে কি করতে লাগবো। তো ওই দিদি থেকেই আমার মানে সবসময় মোটিভেট হয়ে গেছি। ব্যাংকিং এর কথার থেকে ধরে একটু আজকে অবধি যে কোনো জায়গায় আমি একটু আটকাই যাই, তখন দিদির সাথে একটু কথা বলে যে কীভাবে কী করা যায়, ওই সিচুয়েশানটাতে কীভাবে বাইরে বের হয়ে আসা যাবে, তখন দিদির সাথে কথা কই আর কি। তো এরপরে তুমি 6টা এক্সাম দিলা, একটাও ক্লিয়ার হলো না, তারপরে কি করলা? তারপরে চলছে আবার নতুন উদ্যম লয়ে এসে আবার পড়াশোনা রিসেট কম্পিউটারটারে আরেকবার একটু করলাম, রিস্টার্ট করলাম। ঠিক। তখন স্পিড ছিল না অ্যাকচুয়ালি, মক দিতাম মার্কও হয়তো না, স্পিড ছিল না। তখন কি করতাম, পড়তে লাগতো। তো আমার পড়ানোর টাইমটা ছিল অ্যাকচুয়ালি সকালবেলা, ধরো সকালে 6টা থেকে বিকাল 3টা অবধি পড়াশোনা হয়তো। 3টার পরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতাম, কারণ আমার 5টার মধ্যে বাইরে যেতে লাগবো। হ্যাঁ, ওইভাবেই চলেছে লাইফ। তো প্র্যাকটিস করতে করতে যখন 2023 আইলো, আমি ওই বছর একটা এক্সাম দিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, LIC-র এক্সাম, ইন্স্যুরেন্সও দিয়েছি। মানে আমার কথা হলো একটা পাইতে লাগবো, কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ, এমন দিন গেছে 100 রুপিস পকেটের মধ্যে আছে, কিভাবে চলবো? মা কইতেছে কিছু একটা আনতে লাগবো ঘরের মধ্যে, বাট নাই, আমার কাছে ওয়ে নাই। কি করতো, তো ভাবছি যা পাবো তাই দিব, যা একটার মধ্যে ঢুকে গেলে টাকা পয়সা হাতে থাকলে জীবনের লাইফ অনেক কিছু করতে পারবো, জাম্প করতে পারবো, ওইটা থেকে ওইটাতে জাম্প করতে পারবো, অসুবিধা হতো না। তো দিছি ওই বছর অনেকগুলো এক্সাম দিছি, 6টা প্রিলিমস ক্লিয়ার হয়েছে আমার ওই বছর। আচ্ছা, 6টা প্রিলিমস ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, তারপরে 10টা এক্সাম দিয়েছিলাম মনে হয়। আচ্ছা। কারণ ওই বছর আরবিআই অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছিল 2023 হ্যাঁ 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 ওই রকম। তো এলআইসির এ ডাবল এও ছিল, এডিও ছিল, হ্যাঁ। ব্যাংকিংয়েরও ছিল, তো এইরকমভাবে। বাট মেইনস একটা হয়েছে না। আচ্ছা অ্যারাউন্ড 5-10 মার্কসের লেগে মোটামুটি সব আটকাইছে। আচ্ছা আচ্ছা। তো গেল 2023, তখন আরও ভাঙলাম যে কিভাবে হইব, হ্যাঁ। মেইনস ক্লিয়ার হইতেছে না, চাকরি ভাই তোর দ্বারা হইব নি। মানে নিজের আমি মিররের সামনে দাঁড়ায় নিজের অনেক ইয়ে করছি, অনেক কান্না টান্না হয়েছে, যেটা নর্মালি হয় সবারই। আই থিঙ্ক একটা এক্সপেরিয়েন্টের সবারই হয় এরকম। হ্যাঁ হ্যাঁ। তারপরে দিদির সাথে আবার কথা বললাম, দিদি কাছে হাল ছাড়িস না। হুম। অনেকে আবার সাজেস্ট করছে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ঢুকা দিকে। ওকে। অনেকে নেগেটিভভাবে কইছে যে এইসব চাকরি টাকরি হয় না, এটা শুধু শুধু সময় নষ্ট করব, সময় নষ্ট, টাকা নষ্ট। অনেকের কথা যে পার্টির হাত ধরলে তৈরি হইব। আচ্ছা, ঠিক আছে। এটা যে একদম সরকারি চাকরি যেটারে কয় আর কি। সরকারি চাকরি লাগবে তো সরকারের হাত হাতে ধরতে লাগবে। আচ্ছা আচ্ছা। হতো না। তো আমি কিছু না, অ্যাকচুয়ালি আইবিপিএস এর ম্যাটারটা তো এমন না, নর্মালি মেরিটেই হয়, কম্পিটিটিভ এক্সামটাই তো এমন। হ্যাঁ হ্যাঁ। তো কইছে, আমি শুনছি, তখন খারাপ লাগছে যে মানুষের থেকে পজিটিভ শুনলে তো ভালো লাগে, ঠিক ঠিক, কিন্তু নেগেটিভ শুনলে তো আরো ডিমোটিভেট হয়ে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ। বাট তারপরে তো ওইগুলা মানে এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বাইর করে দিছি আমি আবার। আচ্ছা, এমন যদি হয় কানের সামনে আমরা একটা ফিল্টার লাগিয়ে দিই যে কানের ভিতরে ঢুকলোই না আর কি, ধরো বাজে কথা যেটি কইতাছে এটি ফিল্টার সেটা পড়ে গেল, কানে শুধু ভালো কথাটাই ঢুকলো আর যদি কি। থাকতো তো দুনিয়াটা কত সুন্দর হইতো না। কত সুন্দর হতো না। আচ্ছা, আমরা চেষ্টা করব এরকম ফিল্টার কিছু একটা বানানোর আর কি। যদি ইনভেনশন করে তাহলে তো খুব ভালো। তারপরে 2024 আবার রিস্টার্ট একদম। এই বছর এখন অবধি সবগুলো প্রিলিমস ক্লিয়ার হয়েছে আমার। বাহ। আরআরবি পিও অ্যারাউন্ড 2 মার্কসের জন্য হয়েছে না। আচ্ছা। আরআরবি ক্লার্ক ক্লিয়ার হয়ে গেছে, আইবিপিএস ক্লার্কের রেজাল্ট কালকে আইব। আচ্ছা। এসবিআই ক্লার্ক 10-12 তারিখ দিব আমি। ওকে। আইবিপিএস পিওটা আমার হয়েছে না, প্রিলিমস ক্লিয়ার হয়েছে, মেইনস ক্লিয়ার হয়েছে না। এসবিআই পিওটা আমি ফিল করছি না, কারণ টাকা আসলো না, তার জন্য এসবিআই পিও আমি ফিল আপ করতে পারছি না। তো এই হলো এখন অব্দি ব্যাংকিংয়ের জার্নি। আচ্ছা, তারপরে সিলেকশন কেমনে হইলো গ্রামীণ ব্যাংকে? কোন এক্সামটা দিয়া সেটা গ্রামীণ ব্যাংকের এটা ক্র্যাক হইলো, বা যেদিন জানলা যে গ্রামীণ ব্যাংকেরও মেন্সটা ক্লিয়ার হয়ে গেছে গা, ইউ আর সিলেক্টেড টু দ্য গ্রামীণ ব্যাংক, তখনের এক্সপিরিয়েন্সটা কেমন আসলো, মনের ফিলিংসটা কি আসলো? অ্যাকচুয়ালি এক্সাম দেওয়ার আগেই আমি জানতাম যে এবার আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট আমি ক্লিয়ার করে নিতে পারবো। আমার টার্গেট ছিল অ্যাকচুয়ালি আরআরবি পিওটা। আচ্ছা আচ্ছা। এবছর যে আরআরবি পিওটা করতে লাগবো, কারণ গত বছর যেহেতু আমি মেন্স দিছি, তো আমি জানি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি থাকে, কীরকম থাকে লেভেলটা। তো বাড়িতে ভালো পরিমাণে মক দিছি, মকেও ভালো স্কোর উঠছে, কিন্তু এক্সাম হলে আমি এক্সাম দিয়া আমি বুঝাইছি যে আরআরবি পিও আমার হইতো না। আচ্ছা। কারণ আমি ওইখানে একটু আটকাইছি, বা এক্সাম প্রেশারটাও একটা কাজ করে ওইখানে। তাছাড়া খুব একটা ভালো সেন্টারে আমি এক্সাম দিছি না, যেটা হয়তো নাম কইতে লাগতো না, যারা অ্যাসপিরেন্ট সবাই জানে যে আগরতলাতে সবচেয়ে বাজে সেন্টার কোনটা। ঠিক আছে, তো ওইটার মধ্যে দিছি, কম্পিউটারও কিছু একটা সমস্যা করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, বাট আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টে কী হয় আমি জানতাম যে আমার হইব। এক্সাম মানে ফার্স্ট টু লাস্ট টাইম ভালো দিছি। ওইটা তো একটা সমস্যা হয়েছে যে অ্যাকচুয়ালি আমার 4টা যে আমরা নর্মালি ব্যাংকিংয়ের সাবজেক্ট থাকে মেজর, যে অঙ্ক, কোয়ান্ট, রিজনিং, ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস, ওইটার মধ্যে কোয়ান্ট আমার ফেভারিট। যেটা সবার জন্য একটা মানে ভূত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার ফেভারিট কোয়ান্ট। আমার লগের যে বন্ধু বান্ধব কারো কোয়ান্ট আটকালে আমরা এই কই যে ভাই কিভাবে করতে লাগবো। ওকে। কিন্তু এই বছর আরবি অফিস অ্যাসিস্ট্যান্টে কি হয়েছে, এখন তো টপিকটা অনেকটা বদলাই গেছে গা। আমি যখন আমি পেজ দিছিলাম, আমরা যেটা নিউমেরিক্যাল কইতাম, এটা কি কোয়ান্ট নাকি মানে নিউমেরিক্যাল এবিলিটি, একটা কোশ্চেনের এক্সাম্পল, মানে ওই একটা গোল চেয়ার, এ বইয়ে রয়েছে, এর পাশে এ বইয়ে রয়েছে, এই ধরনের কোশ্চেনটা কি নাকি না কিরকম থাকে প্যাটার্নটা? রিজনিং এবিলিটি, রিজনিং, এক্স্যাক্টলি ওইটা রিজনিং আসলো। হ্যাঁ, এটা আর যেটা অঙ্ক করতে লাগে এটা কোয়ান্ট কয় কি কোয়ান্টিটি। ওকে ওকে ওকে, এখন টার্মটি অনেকটা চেঞ্জ হয়েছে। তো আই হোপ আমার বোধহয় আগামী দিনে তোমার পিও ক্লিয়ার হয়ে যাবে, এবং আমার মনে হয় যে তুমি আগামী দিনে আরো অন্য একটা বড় জায়গাতেই কাজ করবা, যতটুকু তোমার সঙ্গে কথা কয়ে এসে এখন আমার মনে হইতেছে। হোপসো, আমিও ভাবছি, কারণ এখন তো ক্যাশিয়ার হয়ে থাকতে তো ইচ্ছা নাই আমার, আর একটু উপরের দিকে যাওয়া, উপরে যাওয়ার ইচ্ছা। এইবার গ্রামীণ ব্যাংকে যখন জবটা পাইলা, হ্যাঁ, প্রথম দিনের অভিজ্ঞতাটা কিরকম? এই তোমার সিলেকশন হইলো, এই মুহূর্তে তুমি জানলা যে তোমার সিলেকশন হয়েছে গ্রামীণ ব্যাংকে, কি অনুভূতি?
এটা খুব ইমোশনাল আসলো ওই দিনটা। অ্যাকচুয়ালি আমি রেজাল্ট হওয়ার 2 ঘন্টা আগে থেকেই আমি কান্না করতেছিলাম ঠাকুরের সামনে বইয়া, যে এবারও যদি না হয় আবার সেই মানে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আবার এই ঠাকুর কাজ বিশ্বাস করতে করো? একদম। কোন ঠাকুর? আমার পড়ার টেবিলে অ্যাকচুয়ালি থাকে যে আচ্ছা। মহাদেব থাকে, আচ্ছা ভগবদ গীতা আছে, আচ্ছা, হনুমানজি আছে, বাহ গণেশজি আছে, মা সন্তোষীর আশীর্বাদ আছে, বাহ, তাছাড়া মা কামাখ্যা দেবীর ফটো আছে। Okay. ওইগুলো আমার একটা মানে যে আমার যে পড়ার যে সেট আপটা, ওই হ্যাঁ। সেট আপের সাথে একটা ছোট্ট একটা আসনের মতন আছে, Okay, যেটার মধ্যে okay, আমি okay. সকাল বিকাল মানে তাদের আরাধনা করি আর কি। বাহ, কারণ আমার মনে হচ্ছে লাইফে যখন কোনো কিছু নাই, সব শেষ হয়ে আসে মনে হয়েছে, হুম, ওই জায়গার থেকে এই স্পিরিচুয়ালিটির জিনিসটাই মনে হয়েছে যে আমার বাইরে করে আনছে আর কি। যে Wow. দুনিয়াতে অনেক কিছু আছে বাচ্চা থাকার লেগে, হুম, অনেক রিজন আছে। হুম, তো ওইভাবেই তাদের উপরে বিশ্বাস আইছে। আর অ্যাকচুয়ালি তাদের উপরে বিশ্বাস করলে ওইটার ফলো পাওয়া যায়, আমি যেটা পাইছি আর কি। ওই বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, এক্স্যাক্টলি। তুমি দেখো না, আমারও পডকাস্টের এখানে আমি রামদেব বয়ে রাখছি, আমি প্রচণ্ড রকমভাবে মহাদেবের ভক্ত। আর গুরু তো আসেনি, গুরু ছাড়া তো কোথাও যাওয়া যায় না, তো গুরুর তো অফকোর্স দরকার। তো আমারও এটাই মনে হয় এবং আমারও এটাই বিশ্বাস, যার জীবনে স্পিরিচুয়ালিটি ঢুকে গেছে গা, তার হয়তো তার কাছে প্রত্যেকটা রাস্তা পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, বিকজ সে তখন বুঝতে পারে, দেখতে পারে যে কোন ডাইরেকশনে যাওয়া উচিত। এই ডাইরেকশনটাই তো দেখাটা দরকার না? এক্স্যাক্টলি। রাস্তা তো অনেক আছে ভুলভুলাইয়া মতন, কিন্তু সঠিক রাস্তা তুমি choice কোন করা- রাস্তাটা ধরে হাঁটবা এটাই করতে লাগবে। এটাই। তো তখন তোমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, তারা রিয়েকশন কি তখন? আর ওই কথাটি হয়েছিল নি যে না টাকা নষ্ট হয়েছে না, সময় নষ্ট হয়েছে না, আমি পাইছি এটা কইরা দেখাইছি? তো রেজাল্ট আসার পরে যখন দেখছি যে ইউ আর প্রফেশনালি অ্যালটেড, হ্যাঁ হ্যাঁ, তো অনেক অনেক খুশি হয়েছে। যখন বাইরে Right. গিয়ে মারে কইছি আমি যে হ্যাঁ, মা হ্যাঁ। আমি চাকরি পাইয়ালাইছি, হুম। মা ইমোশনাল হয়ে অনেক কান্না করছে। মা কইছে যে সারাদিন কত ঠাকুরের কাছে বইয়া আমিও কাঁদছি, তোরা হয়তো দেখছস না। হুম। তো আজকে এই মানে সফল হইল। হুম। দাদারে ফোন করে কইলাম, দিদিরে ফোন করে কইলাম, আমার লগে যে কলিগ অ্যাকচুয়ালি আমরা যে প্রিপারেশন করছি বন্ধু, যে গত বছর চাকরি পাইছে আমার লগেই, আচ্ছা, তারে ফোন করে কইলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে আইলো। ওয়াও। আমরা একসাথে প্রিপারেশন করেছিলাম গত বছর, হেয়ার হয়েছিল, আমার হয়েছিল না। তখন আমি তার জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, তার আমি কইছিলাম যে রেজাল্টের আগের দিন যে কালকে যারই হোক, তোর হোক আর আমার হোক, হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে আমো। তো ওকে। তখন আমারও হয়েছিল না, তো তখন আমি গেছিলাম। তো সে পরের বছর কইছে যে ঠিক আছে আমি এবছর নিয়ে আমো। আচ্ছা, ওর clear সাথে হতে লাগবে। ওর কলিগ বলতে ও কি সুইগিতে কাজ করতো নাকি? না, ও ওর colleague সাথে বলতে? দেখা হয়েছে আমার এই ব্যাংকিং প্রিপারেশন চলাকালীন। আমরা এক ইনস্টিটিউটে পড়াশোনা ওকে করছিলাম। ওকে, এখন তো খুব ক্লোজ বন্ধু। ওকে। কারণ আমরা একটা ফার্মে এখন কাজ করি কইতে গেলে না, হয়তো ব্রাঞ্চ আমাদের আলাদা, but ব্রাঞ্চ আলাদা, মানে ইভেন উই আর অলসো ইন দ্য সেম জনার। আমার মনে আছে আমার যেদিন আইবিপিএস ক্লিয়ার হয়েছে আর কি, ইভেন আমার মা দূরে জানতো যে আমি ব্যাংকের লেগে প্রিপারেশন লইতেছি, বাট তখন আমরা কি হইতো, আমরার ক্ষেত্রে তোমার ফার্স্ট এক্সামটা রিটেন ক্লিয়ার হলে পরে আমরা ভাইবা হইতো। তো রিটেন যে ক্লিয়ার করছি এটা আমি মারে জানাইছি না, বিকজ তার আগে 2-3টা এক্সাম দিছি, আর হয়তো একটা জায়গাতে কাজ করতেছিল না যে আর কত চেষ্টা করবো, হয়তো হইতো না, এরকম একটা কাজ করতে থাকে মাথার মধ্যে। তো আমি এবার ভাবছি যে আমি পাইলেই কমু, না পাইলে আর কইতাম না মারে। তো রিটেন ক্লিয়ার হয়েছে, আমি মারে জানাইছি না। মারে কইছি আমরার ভাইবার লেগা তোমার সিট পড়ছে, তখন কলকাতা যায় আমরা ভাইবা দিতে লাগতো আর কি। তো আমি মারে কইছি মা চলো অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না, একটু কলকাতা থেকে ঘুরাই, আর আমার একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে আমো আর কি। তখন মা কইতাছে কয় পরীক্ষা দেওয়ার লেগে কলকাতা যাওয়ানোর দরকার নেই, তুই পাইতি না। আগেই মনোযোগ মনোবল ভেঙে দিছে। হ্যাঁ, মনোবল না ঠিক, মা কিন্তু আমারে খুব সাপোর্ট করে, বাট হইতাছিল না যে মা না আমারে বাড়ির থেকে বাইরে বেশি একটা পাঠাইতে চায় না আর কি, মানে ছেলে বাইরে গিয়ে কাজ করবো, কেমনে থাকবো, ভালো থাকবো না, আমার কাছে থাকুক বাবা, মানে মা আমারে কইতেছে তুই টিউশনি কর, কোনো অসুবিধা নাই, হ্যাঁ তুই টিউশনি করে শুধু তোর পেটের জোগাড় করে এলা, বাকি তো আপনার ঘর বাড়ি আছে, আমি থাকি তেমন কোনো অসুবিধা নেই, মানে এই ধরনের একটা ব্যাপার। আমি কই আমি গ্রাজুয়েশন করলাম, আমি একটা ভালো চাকরি করতাম না, সবারই তো একটা ড্রিম থাকে না লাইফে। এবার কি হয়েছে, আমরা গেলাম, আমরা এক্সাম হইলো, ওইখানে বাইরে যে অন্যান্য ক্যান্ডিডেটরা মানে ধর গার্জিয়ানরা যারা আইছে, মা বাবারা আইছে, ওইখান থেকে মা জানলো যে ওইটা ভাইবা এক্সাম চলছে আর কি। অ্যান্ড আফটার দ্যাট আমি যখন বাইরে আইছি এক্সাম দিয়া, তখন মা কইতেছে তুই জানাইছস না মানে এরকম ভাইবা হ্যান তেন। আমি কইছি কে জানে হইব না না হইব, আমি কোনো শিওর না, তার লিগে আমি কিছু কইছি না আর কি। যাই হোক, ওইটাই আমার ফার্স্ট ভাইবা আসলো এবং ওইটাতেই আমার হয়ে গেছে আর কি। এইবার তো আয়া পড়লাম, ঘুরে আগে আমরা আগরতলা আইলাম, তার ধরো 6-7 মাস পরে রেজাল্ট বাইর হইলো।
তো একদিন ঘুমাই রয়েছি, ঘুমের থেকে হঠাৎ করে তোমার উঠছি যে মোবাইলটা, আমরা তো ঘুমিতে উঠে মোবাইল খুলি, আগে ঠাকুর প্রণাম করতাম, এখন মোবাইলটা দেখি। তো মোবাইল খুললে সেটা দেখতেছি একটা পপ আপ মেসেজ হয়ে রয়েছে যে একটা ইমেল আইছে, কিছু একটা আইবিপিএস থেকে কিছু একটা মেইল এরকম কিছু। তো আমি খুললে সেটা দেখি ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু দ্য ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তখন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আসলো, এখন তো পিএনবি হয়েছে, মার্জ হয়ে সেটা। তো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, আমি 10 মিনিট শুধু মেসেজের দিকে তাকায় রয়েছি, আর আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু জল পড়তেছে। আমি এটা মানে আমি বিলিভ করতে পারতেছিলাম না যে আচ্ছা আমার হয়ে গেছে চাকরিটা, এরকম আর কি। এরপরে মারে যখন মানে গিয়ে সেটা কইলাম যে মা এরকম, মানে ইউনো মানে শি জাস্ট হাগড মি অ্যান্ড উই ক্রাইড ওভার মোর দেন 15 to 20 মিনিটস যে কিছু একটা বোধহয় হয়েছে, মানে এরকম আর কি একটা আর কি। মানে এত পরিশ্রম করার পরে যখন তুমি বারবার ব্রেকডাউন হইতেছো এরপর যখন জিনিসটা তোমার সামনে আইয়ে, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আর কি। মানে এই হইল গিয়া আমার জার্নিটা আর কি। এইবার একটু অন্য প্রশ্নের মধ্যে, মানে মোস্ট এলিজিবল ব্যাচেলার হনে তুমি, হ্যাঁ, মানে ব্যাংকে ঢোকার পরে কোনো প্রপোজাল গার্লফ্রেন্ড? ব্যাংকের ঢোকার পরে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকলে তো সবাই খুশি। তুমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তুমি জানো যে অ্যাকচুয়ালি আমাদের আজকে সমাজটা কি শুধু একটা মেয়ে না, একটা মেয়ের বাবাও গভর্নমেন্ট এমপ্লয়ি খুঁজে। ঠিক, তা আছে, প্রচুর এখন আছে, মানে চাই রিলেশনশিপে যাইতে। কিন্তু আমি আপাতত দূরেই থাকতেছি, কারণ এখনো তো আমি আমার যে ড্রিমটা পাইছি সবটি এখনো ফুলফিল হইছে না। এটা আরেকটু পুরা করুম, ড্রিমের লেগে সময় দেবো, যাইতে লাগবো, তারপরে না হয় ভাবুম আর কি। আচ্ছা এই বিষয়ে ব্যাংকে কোনো মজার ঘটনা? আচ্ছা, ব্যাংকে গিয়ে সেটা তো এখন কোন সেকশনে বইতাছো? আমি এখন ক্যাশ সেকশন ডিল করতেছো, মানে ক্যাশের লেনদেন সব করি, সব আমারই দায়িত্ব। ক্যাশের মধ্যে আমি যখন প্রথম দিন ক্যাশে গিয়ে সেটা বুঝছি না, লিটারেলি আমার এত ভয় লাগতেছিলো যে কি হয় এরকম একটা ব্যাপার আর কি। মানে টাকা পয়সার ব্যাপার তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে টাকা মিলবো কিনা, ক্যাশ মিলবো কিনা, এটার একটা ভীষণ ব্যাপার থাকতো। আর একটা মজার গল্প শুনছিলাম যে একবার একটা জাহাজ, না জানি একটা নৌকা করে সেটা একটা লোক মাঝ সমুদ্রে গিয়ে আটকে গেছে আর কি। মাঝ সমুদ্রে আটকে যাওয়ার পরে সে ভগবানকে কইতেছে কি, ভগবান, ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। মানে চারিদিকে জল, কিন্তু আমার কাছে এক ফোঁটা জল খাওয়ানোর লেগে জল নাই। চারিদিকে এত টাকা, হ্যাঁ, ডিমনিটাইজেশনের সময় কোটি টাকা মানে সামনে, মানে আমার ক্যাশের সামনে এই পরিমাণ টাকার স্তূপের মধ্যে আমি বয়ে রয়েছি। হয়তো টাকার লিগে আমার দেখতে পারতেছে না মানুষজন, হ্যাঁ, কিন্তু একটাও আমার টাকা। হাউ ইজ দ্য ফিলিং? এমন আজ অব্দি হয়েছে না যে টাকা দিয়ে কেমন হয়েছে যে টাকাটি যদি আমার হইতো, কারণ লোভ জিনিসটা আমার মধ্যে কোনো সময় কাজ করছে না আজ অব্দি। আমি বরাবর ছোটোবেলার থেকেই মানে মনে হয়েছে যা আমার তা আমি নিজে আর্ন করবো, মানে নিজে আমি অর্জন করবো। কেউ দিব বা কারোর থেকে নিয়ে নিলাম, ওই জিনিসটা কোনো সময় আমার উপরে কাজ করছে না, যার লেগে আজও করে না। ক্যাশের মধ্যে বইলেও টাকা দেখলো আমার কোনো সমস্যা নেই, আমি কমফোর্টেবল একদম। যা টাকা বের করুম, লেনদেন করুম, দিন শেষে তা পারফেক্টলি ম্যাচ করে আবার সেই ভোল্টে রেখে। তোমার যখন ব্যাংকে জয়েন করলা, কালিগরা তো নিশ্চয়ই জানতো মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, করতে আইসো কেমনে, এই যে একটা মোটিভেশনাল ব্যাপার, এটা শোনার পরে তার রিঅ্যাকশন কি আসিল? অ্যাকচুয়ালি আমরা ব্যাচের যদি কথা বলি, যে এই যে 2024-25 অফিস অ্যাসিস্ট্যান্টের ব্যাচে, তারা প্রথম তো জানতো না। আচ্ছা, তারপর 2 জন জানলো যে মানে সুইগির থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। রিলটাকে বানাইছিল যেটা ভাইরাল হয়েছে? রিলটা অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার লাগে তো আমি বানাইছিলামই না, আমি ভাবলাম এমনি ক্যাজুয়ালি বানাই দিই, কারণ দেখা গেছে কি আমরা যখন স্ক্রল করি দেখা যায় প্রচুর মোটিভেশন আয় না, যে এই মন থেকে এরকম হয়ে গেছে, এরকম থেকে এরকম হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে আমারটাও একটু বানায় দিই যে আমি সুইগি থেকে কাজ করতাম, আর তারপরে দিয়া গেছি আমি। অ্যাকচুয়ালি আমি সুইগি না, সুইগি স্যার আমি র্যাপিডোতেও কাজ করছি, ওকে, আমি উবেরও কাজ করছি, যেটা বাইক দিয়ে, হ্যাঁ উবের বাইক যেটা, হ্যাঁ ওইটা দিয়ে কাজ করছি, র্যাপিডো উবেরও, মানে বাইক রিলেটেড যা কাজ আর কি। ওকে, শহর ঘুরা করা, ওইটা এলাকা আমি শহরে কোনাকানি সব চিনি। আচ্ছা, আগরতলা সব। তো তখন তারা 2 জন দেখে কইতাছে যে ভাই সত্যি মানে মোটিভেশন, এটা ভাইরাল করতে লাগবো। তখন মানে লিটারালি মনে হয় 12টা লাইকও আসলো না, 10-12টা লাইক আসলো কিনা সন্দেহ আছে। মানে আমি তারপর তারা এত পরিমাণে শেয়ার করছে ওই রিলসটা, ঘন্টাখানিকের মধ্যে আমি দেখছি 300 লাইক আইছে। হ্যাঁ, সন্ধ্যা হইতে এটা দেখছি প্রায় 2000 ক্রস করে দিচ্ছে। হ্যাঁ, মানে দেখলাম এটা মানে ফুললি ভাইরাল হয়ে গেছে। এখন তো অ্যারাউন্ড মানে 6000 লাইক, প্রায় 1 লাখ ভিউজ ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুকের মধ্যে অ্যারাউন্ড 70,000
ভিউজ হয়ে পড়ছে, প্রায় 1000-1500 লাইক। ভেরি গুড, ভেরি গুড। মানে ওরা ভাইরাল করছে, আমরা গ্রুপের মধ্যে দিয়েছে, তারপর সবাই খুশিও হয়েছে যে আচ্ছা ভাই আচ্ছা, তুমি অনেক মানে এই এডিটিং এর পার্টটাও তুমি নিজেই করছো তাহলে, মানে এই টুকটাক এডিটিং জানা আছে তাহলে নাকি? অ্যাকচুয়ালি যখন কত সালের কথা বলতাম অ্যাকচুয়ালি মনে পড়তেছে না আমার, মানে ত্রিপুরাতে যখন কন্টেন্ট ক্রিয়েটার যে জিনিসটা ওইটা ছিল না অ্যাকচুয়ালি, তখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতাম। তাই? হ্যাঁ, আমরা একটা চ্যানেল আসলো, আমরা অ্যাকচুয়ালি ভাইন্স বানাইতাম ওই সময়। তখন ত্রিপুরাতে একটা চ্যানেল আসলো যেটা এখন আজকের দিনে নাই। আচ্ছা, ওইটা হয়তো আমার ঠিক মনে পড়তেছে না চ্যানেলটার নাম, ফানহোলিক। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন চ্যানেলটা নাই, ওরা ভাঙ্গা হয়তো সেপারেট হয়ে গেছে আর সবাই। তখন তাদের মনে 50,000 সাবস্ক্রাইবার, ত্রিপুরাতে হাইয়েস্ট, তারাই হাইয়েস্ট আসলো। আচ্ছা, তখন আমরা একটা চ্যানেল স্টার্ট করছিলাম, অ্যারাউন্ড আমরাও প্রায় 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তখন আমরা করতাম ওই সময় যে টুকটাক এডিটিং করতে লাগতো, আমি পুরোটা করতাম না, এডিটিং আরেকজনে করতো। আচ্ছা আচ্ছা, বাট তারপরে কিছু কিছু তো নিজে শিখতে লাগে, তো ওই সময় টুকটাক করতাম, বা নিজের ফটো নিজে এডিট করতাম, তো তার মাধ্যমে ওই এডিটিংটা করছিলাম আর কি। তারপরে জানি না, এটা তো ধৈর্যের ব্যাপার, এডিটিং করাটা। হ্যাঁ, এডিটিংটা ভীষণ ধৈর্যের ব্যাপার, অনেকে ইন্টারেস্ট থাকতে লাগবে, নাহলে হয় না। তো ওই সময় এটা তো নিজের ব্যাপারে, নিজের ক্ষেত্রে তো সবাই ইন্টারেস্ট থাকতেই লাগবে। রাইট রাইট, ওইভাবে এডিটিংটা করলাম আর কি, জাস্ট ক্যাজুয়ালি করেছিলাম, তো কইরা ছাড়ছি তো ভাইরাল হয়ে গেছে। না না, অবভিয়াসলি ভাইরাল হয়েছে দেখেই আমি তোমারে জানতে পারছি, আজকে আমরা পডকাস্টে বসে এরকমভাবে আড্ডা দিতে পারতাছি। সুইগি বয়ের ফেভারিট ডিশ কি, কি খাইতে পছন্দ করো? অ্যাকচুয়ালি ডিশ বলতে, এই প্রশ্নটা কমন করছে না? না, ডিশ একটা ছিল, বাট আমি ওটা চেঞ্জ করে নিছি, কারণ আমি একটা এনজিওর সাথে যুক্ত, অ্যানিমেল এনজিও। ওকে, অনেকে হয়তো চিনবা যে ক্যানাইন অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি। ওকে ওকে, ত্রিপুরার একটা এনজিও, যাদের ত্রিপুরাতে কোনো অ্যানিমেল শেল্টার নেই, বাট আমাদের আছে, যেটা আড়ালিয়াতে আছে আপাতত, বাট ওইটাও শিফট করতে লাগবে, আর কেন করে শিফট হবে এটা আপাতত। আচ্ছা আচ্ছা, ওইখানে 70-80টা অ্যানিমেল আছে, তো ওইটার সাথে আমি 2021-এ যুক্ত হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর থেকে অ্যাকচুয়ালি ভেগান হয়ে গেছি। তো তোমরা বেসিক্যালি মানে অ্যানিমেল রেস্কিউ এইটার উপরে কাজ করতে, স্ট্রিট অ্যানিমেল যেগুলি আছে তারা এইসের উপরে কাজ করতেছে। আচ্ছা, এই প্রসঙ্গটা যেহেতু উঠলো, এবার আমরা একটু একটা টপিক আমার মাথার মধ্যে তো এবার ঘোরাফেরা করতেছে আর কি। এই যে কয়েকদিন আগে ত্রিপুরাতে একটা ঘটনা ঘটলো, একটা ডগের ওপরে ভীষণ ক্রুয়েলিটি একটা হইলো আর কি, নির্মমভাবে তারা মারা হইলো, যে খুব সম্ভব ছেলেটার নাম ছিল বাদর হরি জমাতিয়া, রাইট। তো এই ঘটনাটার পরে ত্রিপুরাতে যারা ফুড ব্লগার আছে বা ধরো ইনফ্লুয়েন্সার ইউটিউবার যারা আছে, তারা যারা ওই ঘটনাটারে সাপোর্ট করছিল, তারার উপরে একটা নেগেটিভ একটা শুরু হইলো আর কি, ট্রোলিং শুরু হইলো তারা নিয়ে আসেরা, যে দিনের বেলা যে পশুরারে করতেছে, সাপোর্টে কথা কইতেছে, রাত্রেবেলা গিয়ে সেটা চিকেন বিরিয়ানি খাইতেছে, মাটন দম বিরিয়ানি খাইতেছে। এই ব্যাপারটারে তুমি তোমার ওপিনিয়নটা কি দেখতে চাও? দেখো, তুমি হয়তো ভেগান, কিন্তু সবাই হয়তো সেটা না, অনেকেই তো ফুড কনজিউম করতেছে, চিকেন খাইতেছে, মিট খাইতেছে। খাওয়া দাওয়াটা তো পুরোটাই নিজের উপর। আমার ভালো লাগে না তার জন্য আমি খাই না, তোমার ভালো লাগতেই পারে, তুমি খাইতেই পারো। ওইটা যদি মানে খাওয়ার জন্য হয়ে থাকে, যেমন নর্মালি চিকেন মাটনটা হয়ে থাকে যে খাওয়ার জন্য সে কনজিউম খাইতে চাইতেছে, খাক, বাট ক্রুয়েলটি জিনিসটা পুরোপুরি আলাদা। সেইটা খাওয়ার জন্য না, সেটা মারতেছে, সেটার আঘাত করতেছে, তারও তো একটা ফিলিংস আছে। মানে ওই জিনিসটার মধ্যে একটা পৈশাচিকতা, একটা বর্বরতা লুকায় আছে, মানে কি হয়, সাইকোর মতো কাজ করতেছে তার মাইন্ডটা, না সে আজকে অ্যানিমেলটার সাথে করতেছে, কালকে একটা মানুষের সঙ্গে করব। তো ওইটা মেইনলি চেঞ্জ করতে লাগবে আর কি। সে খাইতেই পারে, একজন ফুড ব্লগার চিকেন মাটন খাইতেই পারে, তার মানে এটা না যে সে শুধুমাত্র ফুড ব্লগার না, তো ইভেন আমরাও যারা আছি, আমরাও সবাই খাইতাছি, আমরা বাড়ি ঘরের, আমিও আগে খাইতাম না যে তা না, আমিও তো খাইতাম, কারণ আমার মাথার মধ্যে তখন ওই জিনিসটা ছিল না। এখন আজকের দিনে হয়তো কাজ করে যে একটা অ্যানিমেল খাওয়া মানে তার মৃত্যু, তার মাইরা তারপর আমার খাইতে লাগবো, বাট আমি একলা দুনিয়া চেঞ্জ করতে পারতাম না। বাট আমার মনে হয় যে আমি যদি না খাই, মানে আমি ভিতর থেকে নিজে স্যাটিসফাই যে আমি কারোর রাইট হার্ট করতেছি না। মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিটুইন ক্রুয়েলিটি অ্যান্ড দ্য ফুড চেইন ব্যালেন্স আর কি। আমরা যে ফুড চেইন পিরামিডটার কথা যদি ভাবি বায়োলজির মধ্যে, তো ওইটারে মেনটেন করা লাগে, আর মানুষ যেহেতু সর্বভোগ প্রাণী, সে সব কিছুই কনজিউম করতেছে। এবার সেই জায়গাতে আই কান্ট রেস্ট্রিক্ট এনিওয়ান
অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রাইট যে তোমার যেটা খাওয়ার ইচ্ছা এটা তো তুমি খাইবাই, ঠিক না? এবার সেই ক্ষেত্রে যে যার খাওয়ার ইচ্ছা করবো, কিন্তু ক্রুয়েলিটিটা, তার যে মানসিকতাটা, ওইটারে আমরা মানে চেঞ্জ করতে লাগবো, বা ওইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদটা অ্যাকচুয়ালি। তো এটা একটু গুলাই গেছিল ব্যাপারটা নিয়ে আসে, আমার যতটুকু মনে হয়েছে যে এই কারণে ট্রোলিংটা হয়েছে। অনেক আর অ্যাকচুয়ালি ট্রোল তারাই করে যারা কিছু করতে পারে না, বেসিক্যালি তার কোনো কাজ নাই, তার কোনো কাজ নাই, তারা একদিক দিয়ে ভালো। তো আমি চাই ট্রোলিং হোক, হইলে পরে যারা ধরো এই জায়গাটিতে বলেছে তার একটু ভিউ আইতাছে, শেয়ার হইতাছে, পাবলিসিটি বাড়তাছে, যদি ব্যাংক অ্যাকাউন্টে পয়সা আয় তো পয়সা হইতাছে, ঠিক আছে। এবং এটার লেগা দরকারও হয়তো মাঝে মাঝে এরকম ট্রোলিং। অনেকে যারা ট্রোল করছে তারা কয়জনে ওই, আমি জানি হয়তো এই ঘটনাটার পরে আমার সাথে অনেক ধরনের ট্রোলিং হইতে পারে, কারণ কি এই ছেলেটা কী করতেছে, হয়তো মাঝখান থেকে পুরোটা পডকাস্ট হয়তো কেউ শুনতো না, মাঝখান থেকে একটা ছোট্ট পার্ট কাটটা নিয়ে আসে, একটা ছোট্ট করে মিম বানাই দিব আর কি, এবং দিয়া সেটা তারপরে মানে ইয়ে হইব আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার লিয়ে হইতে পারে যে সে একটা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট, সে তো সাপোর্ট করতেছে চিকেন মটন খাওয়াটাতে। আমার সাপোর্ট বলতে এটাই যে আমি কারোর খাওয়াটাতে আমি বাধা দিতে পারতাম না। রাইট রাইট রাইট, সে খাইতেই পারে, যেহেতু এটা কনজিউমেবল জিনিস, সে এটা খাইতেই পারে, খাক। বাট আমার কথা হলো যে ক্রুয়েলটি যাতে না করে, ঠিক ঠিক, অ্যানিমেলের উপর যাতে কোনো ক্রুয়েলটি না হয়। আমরা তো তোমার এই এনজিওটার এখন ভিশন কি, মানে আর কি কি ধরনের কাজ তোমরা করতে চাইতেছো বা কি কি করো? আমাদের বেসিক্যালি যে কাজটা, আমাদের কাজ হলো যে স্ট্রিট যে অ্যানিমেল আছে ওইগুলারে রেস্কিউ করা, ওকে, ওদের চিকিৎসা দেওয়া। আজকে ত্রিপুরাতে একটা অ্যানিমেল শেল্টার নেই প্রথমত কথা, তো আমরা একটা খুলেছিলাম অ্যাজ এ লিজ নিয়ে খুলেছিলাম। আচ্ছা আচ্ছা, ওইটা ওয়ার্ক করেনি কারণ ওইখানে মানুষের অনেক প্রবলেম। আচ্ছা, মানে লোকাল মানুষের অনেক প্রবলেম যে কুকুর থেকে নাকি রোগ ছড়ায়। মানে অনেকে তো ভালো না পাইতে পারে, আমি ভালো পাই তার মানে তো এটা না যে সবারই ভালো পেতে লাগবে, ভালো পাইবে। তো তাদের রেস্ট্রিকশনের কারণে আমাদের জায়গাটা চেঞ্জ করতে লাগতেছে। আমাদের ভিশন যে ত্রিপুরাতে একটা এতটুকু বড় একটা শেল্টার হোক, যাতে ত্রিপুরার প্রত্যেকটা প্রাণী যাতে একটা সুষ্ঠু চিকিৎসা পাওয়া যায়, তারা যাতে একটা জায়গা পায়। অনেকে দেখা যায় একটা প্রেগনেন্ট কুকুর রাস্তায় ঘুরে খাওয়ার পায় না, অনেকে খাবার দেয় না, জল দিয়া দেয়। আমরা চাই কোনো সময় যে জায়গা হয় তাদেরও তো আমরা নিয়ে রাখতে পারি। আচ্ছা, অনেক সময় ওভার পপুলেট হয়ে যায়, যার লেগে আমরা স্টেরিলাইজেশন প্রোগ্রামও করি, কারণ সবাইরে বাঁচাইতে বাঁচাইতে একটা টাইমে দেখা যাবে তো ওদের পপুলেশন বাইরে যাবে, মেনটেন করতে লাগবে, লিমিট রাখতে হবে। তাহলে স্টেরিলাইজেশন আমরা করি। কুকুর অনেক সময় কামড় দিব, এটাতে প্রবলেম নেই, তার জন্য আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামও করে থাকি বরাবর। তাছাড়া অ্যাওয়ারনেসেরও দরকার, অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয় যাতে মানুষের মধ্যে পজিটিভ জিনিসটা আয়। কারণ আমরা হলো ভগবানের শ্রেষ্ঠ একটা সৃষ্টি বলতে পারো না, আমরাই তো সব থেকে উন্নত মানের প্রাণী বলতে পারো বা জীব বলতে পারো না। তো আমরাই পরিবেশটাকে সুন্দরভাবে গুছায় রাখতে লাগবো। তো যার লেগে আমাদের ভিশন যে আমাদের মাধ্যমে যদি কিছু প্রাণী যদি একটু হেল্প পায় বা মানুষের মধ্যেও যদি একটু চেঞ্জেস আয়, আমরা মানে আমাদের সার্থক আমাদের এই প্রচেষ্টাটা। ঠিক ঠিক এসেছে, অনেক প্রচেষ্টা এসেছে, অনেক প্রচেষ্টা এসেছে। অনেকে আজকে থেকে 2 বছর আগে যারা হয়তো দেখা গেছে পজিটিভ নেই জিনিসটা নিয়ে, তারা আজকে পজিটিভ ভাবতেছে, লোকজন ভাবতেছে। তোমরা ফান্ড টান্ড কিরকম ভাবে ম্যানেজ করো, কিরকম ভাবে টাকা পয়সা আসে? ফান্ড ক্রাউড ফান্ডিং যা হয় আর কি, পাবলিকে যা দেয়। আমাদের যে এখন একটা সাপোজ কোনো একটা রেস্কিউতে গেলাম, আমি অ্যাকচুয়ালি জানুয়ারি অবধি আমি রেস্কিউ করতাম, মানে আমি রেস্কিউতে যেতাম, ফিল্ডে ওয়ার্ক করেছি আমি, ট্রিটমেন্ট কম বেশি আমি করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো ওইটাও করতে পারতাম না, সার্জেন্ট যেটা করে ওইটা তো আমি করতে পারতাম না, ওইটা তো আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই, রাইটসও নাই। রাইট রাইট, নর্মালি কি হয়, ওন্ট টোন্ট থাকলে যেগুলো করতে লাগে ওইগুলো আচ্ছা করা যায়, করতে পারি। তো ওইগুলো আমি ফিল্ডে করেছি। তো আমরা সবসময় জিজ্ঞেস করতো যে টাকা পয়সা স্যার কি দিব, আমরা গেলে তারা ভাবতো অ্যাকচুয়ালি ডাক্তার। যারা অ্যাকচুয়ালি অ্যানিমেল এনজিওতে কাজ করে বা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট, তারা সবাইই নর্মাল পাবলিক ভাবে যে ডাক্তার। বাট আমরা তো না, এমন কিছু না, আমরা জাস্ট ভলান্টিয়ার। তো কি টাকা পয়সা দেব না, টাকা লাগতো না, আমরা কোনো চার্জেস নাই। বাট আপনি যদি সত্যি দিতে চান তাহলে আমাদের এনজিওতে আপনারা ডোনেট করতে পারেন। আমরা ধরেন আপনারা ইউপিআই আইডি বা স্ক্যানার দিয়ে দিব, ওইটা কি হইব, তাদের ওষুধ কেনার ক্ষেত্রে কাজে হইব লাগবো, তাদের খাওয়ার ক্ষেত্রে, বা আমাদের অনেক সময় কি হয় যে ফিডিং ড্রাইভ যাই, আগরতলা শহরে কিছু এনিমেলরা খাওয়ানো হইলো, তো ওই মাধ্যমে খাওয়ানো হইব। ওইভাবে
টাকা ম্যানেজ করা হয় আর কি। ভেরি গুড অজয়, মানে আমার এই পার্টটা সত্যিই জানা ছিল না, আজকে তোমার সঙ্গে আড্ডাতে বই এই পার্টটা আমার জানা হইলো যে তুমি শুধুমাত্র নিজের একটা ট্রান্সফরমেশনও না, তুমি সোসাইটির লেগেও একটা যে এত সুন্দর একটা কন্ট্রিবিউশন করতেছো, সিরিয়াসলি স্যালিউট ইউ বস। এই ধরো তোমার সোশ্যাল অ্যাসপেক্ট আমরা শুনলাম যে তুমি সোশ্যালি কীরকম কাজকর্ম করতেছো। এবার আমি যদি এবার আপকামিং তোমার এখন নেক্সট ভিশন প্ল্যান কি আফটার 5 to 10 ইয়ার্স, তুমি নিজের এখন কোন জায়গাতে দেখতে চাইতেছো, ফ্যামিলি প্ল্যানিং কি রয়েছে, আর কি কি ড্রিমস রয়েছে, কি কি হবিজ তোমার রয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে এবার একটু আমরা কথা কইতে চাই। ব্যাংকিং সেক্টরেই থাকতেছি আমি, অন্য জায়গাতে যাইতেছি না। ব্যাংকিংয়ে থাকবো, হয়তো ভালো পজিশন পাইলে ব্যাংক চেঞ্জ হতে পারে, বাট সেম জায়গাতেই থাকবো। পিও হইলাম আমার এখন ফার্স্ট ডিভিশন। লং টার্মে এখন দেখতে গেলে পিও তো স্কেল 1, তো স্কেল 2 ব্যাংক ম্যানেজারও হইতে চাই। ওকে ওকে, ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। হইব আশা করি, কারণ মনের মধ্যে আমার একটা বিশ্বাস আছে যে হয়ে যাবে, আমি পারলাম। যেটা উইল পাওয়ার যে কয় যে ওইটা আমার খুব ভালো কাজ করে আর কি, যে হয়ে যাবে, করতে পারুম। ওইটা লং টার্ম। ফ্যামিলি বলতে এক্ষণে আমি ভাবতেছি না যে বিয়ে শাদীর ব্যাপারটা, যে কারণ অনেকটা রেসপন্সিবিলিটি আছে। কারণ আমি তো সবাই জানে যেহেতু সুইগিতে কাজ করছি আর বাড়ি ঘর নাই, ওইটা বানাইতে লাগবো। আচ্ছা, তো যার জন্য এখন তো হোম লোন পাওয়ারও তোমার লাগে একটু ইজি হয়ে যাবে অ্যাজ এ ব্যাংক স্টাফ। না, হোম লোন পাওয়া যাবো তার মানে এটা তো না যে সারা জীবন এই হোম লোনই টানুম আমি। তখন হোম লোনের পরে কার লোন আইব, হ্যাঁ এটা আরও এক্সপেনশন হইব, এটার ডাইমেনশন চেঞ্জ হইব। তো আগামী 5-6 বছর আগে নিজের ফ্যামিলির জন্য কিছু একটা করতে চাই, তারপর নিজের ফ্যামিলি বানানোর চেষ্টা করবো। এখনের ফ্যামিলির জন্য কিছু একটা করি, তারপরে দিয়ে ওই ফ্যামিলির কথা ভাববো আর কি। ওকে, তার জন্য ফিউচারের নিজের ফ্যামিলির কথা এখন আপাতত ভাবতেছি না আমি। ওকে, কোনখানে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে? উত্তরাখণ্ড, কেদারনাথ। ওয়াও, স্পিরিচুয়ালিটির দিকে যদি দেখতে চাই উত্তরাখণ্ডে যাইতে চাই আমি, তাছাড়া প্রেম মন্দিরে যাইতে চাই আমি। ওকে, এই দুইটা জিনিস আমি মানে ফার্স্ট প্রায়োরিটি দিতেছি। এইভাবে যদি তাছাড়া এক্সপ্লোরের মাধ্যমে যাইতে চাই আমি, কাশ্মীর যেতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাছাড়া থাকে আউট অফ ইন্ডিয়ারও অনেকের স্বপ্ন থাকে, ওইটাও পূর্ণ করতে হয়তো লং সময় লাগবো, বাট আশা করি পূর্ণ করুম একদিন। ইন্ডিয়ার বাইরে আমি সুইজারল্যান্ড যেতে চাই। ওকে ওকে, যেটা সবারই হয়তো ইচ্ছা থাকে। আমি হয়তো এটা কইতাছি, অনেকে হাসতে পারে যে সুইজারল্যান্ড যাইবি। না, হাসার কোনো কারণ নাই বস, কারণ কি আমার মনে আছে আমরা ছোটোবেলায়, এখন জানি না এখন হয়তো এটা নাই, আমরা ছোটোবেলায় খুব স্ল্যাম বুক লিখতাম, তোমরা হয়তো দেখছো না সেই ব্যাপারটা। ছোট একটা চটি বইয়ের মতন থাকতো, ওইটার মধ্যে আমরা যারা কাছের ফ্রেন্ডরা আছে তারার সম্পর্কে একটা বায়োডাটা লেখা থাকতো আর কি, তার নাম, তার হবি, তার প্যাশন, কই ঘুরতে যায়, ওইটার আমরা স্ল্যাম বুক কইতাম। এবং বিভিন্ন আর্টিস্টের দোকানে এটা পাওয়া যেত আর কি, বেশি না ধরো 20-25 পাতার একটা স্ল্যাম বুক থাকতো আর কি। এইবার এখানে লাগতো সবচেয়ে দরবারটা যে ক্লাসের মধ্যে এতজন ফ্রেন্ড আমার, আমি কোন 20 জনরে দিয়ে সেটা স্ল্যাম বুকটা ফিল করামো, তারা আমার খুব কাছের মানুষ আর কি, ঠিক আছে। বা ধরো ওই মানুষটা যার সম্পর্কে আমি জানতে চাই, যারে আমি ভালো লাগে, তারা গিয়ে হয়তো কমো যে স্ল্যাম বুকটা একটু ফিল আপ করে দেন না, ওই রকম আমরা করতাম একটা সময়। এইবার আমারও আসলো স্ল্যাম বুক, এখন নাই, আমরা বাড়ি শিফটিং করছি, শিফটিংয়ের সময় তা অনেক কিছু হারাই গেছে গা। তো ওই স্ল্যাম বুকের মধ্যে মোস্ট অফ দ্য ফ্রেন্ডস না, আর আমার যারা যারা ফিল আপ করছে, ফার্স্ট ডেস্টিনেশন সুইজারল্যান্ড আসলো সবার থাকে, ফার্স্ট ডেস্টিনেশন, ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড আসলো। এত সুন্দর একটা দেশ যে একবার দেখবো, এটার ভিডিওর মাধ্যমে হোক, ফটোর মাধ্যমে, সে একবার তো যাওয়ার ইচ্ছা করবই। অনেকে হয়তো পূর্ণ করতে পারে, অনেকে পারে না করতে। রাইট রাইট, আমরা চেষ্টা করলেই তো পূর্ণ হইব না, প্রচেষ্টা তো থাকতে লাগবে, প্রচেষ্টা না হইলে হয় না। তো ওইটা আমার আর কি চেষ্টা, যে যদি বাইরে, যদি ইন্ডিয়ার বাইরে কোনোদিন যাইতে চাই, আমি এখানে যাইতে চাই, দেখতে চাই ওই দেশটা। আজকের দিনে দাঁড়ায় সেরা তুমি তো হিরো, তোমারে নিয়ে সেরা যদি একটা ছবি তৈরি করা হয়, একটা সিনেমা যদি তৈরি করা হয়, সেই সিনেমার মধ্যে কে তোমার রোলটা প্লে করব? আমি হিরো আমার মনে হয় না, কারণ আমার তো চারিদিকে যারা বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, সবার কাছে আমি নর্মাল মানুষই। আচ্ছা, হয়তো যারা আননোন আমারে দেখছে বা চিনছে, তাদের কাছে একটু মনে হইতে পারে যে ইন্সপিরেশন। অনেকে ফোন মেসেজ করে, দেখা করতে চায়, কথা বলতে চাই কিভাবে করা যায়, তুমি যদি পারো আমরাও তো পারো, তাদের মাথায় কাজ করে এটা। আমিও বলেছি অবশ্যই, আমি পারলে তুমি পারতা না কেন, সবাই পারবা। তোমার মনের মধ্যে যদি ইচ্ছা, দৃঢ় বিশ্বাস থাকে, পেশেন্স থাকে, ডেডিকেশন থাকে, হ্যাঁ, তো তুমি করতে পারবা। এমনিতে তুমি মুভি টুভি দেখো, মানে সিনেমা তো দেখোই? সিনেমা দেখি। তো তোমার চরিত্রে কারে তুমি রাখতে চাইতেছো অভিনয় করার লিগা? এখনের সময়ে আমি মনে করি ভিকি কৌশল বেস্ট,
ওকে। কারণ ভিকি কৌশলের যে মানে অ্যাক্টিংটা হোক বা সে যে কোনো একটা ক্যারেক্টার খুব ভালো ধরতে পারতেছে, আমরা দেখতেছি। সে শ্যাম বাহাদুরই হোক বা ছাবাজে আসলো, মানে সে খুব ভালো অ্যাক্টিং করতেছে বা তার মধ্যে সেই ক্যারেক্টারটা ধরার আগ্রহটা খুব ভালো আছে, খুব ভালো অ্যাক্ট করতে পারতেছে আমার মতে। আর সেইখানে তোমার চরিত্রের বিপরীতে যদি কোনো নায়িকারে রাখতে লাগে, হ্যাঁ ধরো প্রেমিকা ধোকা দিয়ে গেছে গা, বা প্রেমিকা একটু উকি করতেছে জীবনে প্রেম দেওয়ানের লেগা, তখন সেই প্রেমিকার জায়গাতে কারে রাখতে চাইতেছো? সেটা কেউ ফিল করতে পারতো না মনে হয়। না কোন অ্যাক্ট্রেসরে ভালো লাগে, হয়তো তারই কাস্ট করলা তোমার এই ফিল্মের মধ্যে? ইন্ডিয়ার মধ্যে না, বাইরেও হইতে পারে, যেখান থেকে খুশি তোমার ইচ্ছা। তুমি তোমার হিরোইনরে তুমি কইতে খাই না বসাইতে চাও? ক্যাথরিন ল্যাংফোর্ড অস্ট্রেলিয়ার একজন খুব ভালো অ্যাক্ট্রেস আছে। আচ্ছা, ওনারে ওই জায়গাতে রাখতে চাইতেছো? কারণ উনি যেমন আমার কাছে ভালো লাগে, তো আমার যেমন গার্লফ্রেন্ডও আমার কাছে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, দুইটা ম্যাচ মানে প্রেম জীবনে আইছিল, বসন্ত আইছিল অনেকবারই, রঙিন বসন্ত নাকি? অনেকবার আইছে, বাট একটা খুব জোরে হিট করছে আর কি। আচ্ছা, কিরকম মানে একদম ধাক্কা টাক্কা খায়া মাটিতে পড়ে যাওয়ার মতন অবস্থা নাকি? মানে কিরকম? মাটিতে পড়ে যাওয়ার অবস্থা না, মাটিতে আসলাম 2017-এ। অ্যাকচুয়ালি তখন তো আমরা টিনেজ, হ্যাঁ 18+ জাস্ট হয়েছিলাম আমি তখন। তখন থেকে শুরু আর কি, ভালোই কাটতেছিল জীবন। বাট যেটা বাড়ি ঘরে হয় আর কি, আমার বাড়ি থেকে রাজি আর অপোজিটের বাড়ি থেকে রাজি না, যেটা নর্মালি হয়। তারপরে তো আমরা লড়াই ঝগড়া করে চলছে। 2021 অবধি ভালো চলছিল, প্রায় 4 বছরের উপর চলছিল। ওকে, বাট 2021-এ হয়ে গেছে ব্রেকআপ। ওহো, সো স্যাড। ধুমতানা না মিউজিক। এনিওয়েজ, তো সে তো ছাইরা গেল গা, আমিও ভেঙে গেলাম গা। কোনো জায়গায় কি ওই ভাঙাটাই তোমার এখনকার মানে আজকের জায়গাতে দাঁড়াই থাকার একটা মোটিভেশন তৈরি করছে, বা একটা জিদ তৈরি করে দিছে যে আমার লাইফে কিছু একটা করতেই লাগবে? এটা আছে, বাট অ্যাকচুয়ালি আমি তারে কইছিলাম যে তুমি যার লাগি আমার ছাইরা যাইতেছো, তার সাথে 2 মাস কথা কইছো, আমার ছাইরা দিতেছো, আমার 4 বছর কথা কই আমার সাথে। তো আজকের থেকে 10 ইয়ার্স পরে দেখা নিও যে সে কই থাকে আর আমি কই থাকি। আচ্ছা, তো ভগবানের আশিস কৃপায় যে 3 ইয়ার্স 4 ইয়ার্সের মধ্যে তুমি তোমার লাইফের ট্রান্সফরমেশন দেখাই আমি আমার ট্রান্সফরমেশন দেখাই দিছি। আর সে যার সাথে লেগে গেছলো সে কিছুই না এখন। তো সে কি এখন আবার উকি চুকি দিতেছে, আবার ফিরে আওয়ার কোনো প্রচেষ্টা কিছু? এটা তো তার ব্যক্তিগত ব্যাপার যে সে ফিরে আইতে চায় কিনা। তোমার তরফ থেকে কি আছে? আমার তরফ থেকে একটা ফিলিংস তো আছে এখনো মানে এটা হয়তো আমার যারা চিনে তারা কইতে পারবে যে সে নিজেও জানে যে আজও আমি তার প্রতি একটা কি হয় উইকনেস আছে, তার প্রতি ভালোবাসা আছে। বাট ফিরা সে আইব বা আমি তারে আনম, ওইটা নিয়ে তো আপাতত কোনো কোয়েশ্চেন ওঠে না। আচ্ছা, কারণ যে আমার মতে যে একবার চিট করে সে আবার করতে পারে। সে হয়তো আজকে করছে কোনো অসুবিধা নেই, কালকে বিয়ের পরে করতে পারে। তো ওকে ওকে, আমার তো ভালো পাইছি বা পাইতাছি ওইটা এক জায়গা ঠিক আছে, বাট তোমার ফিরাইয়া আবার আনাটা ওইটা আমার পক্ষে সম্ভব না। সে জানি পডকাস্টটা দেখুক। সে কি এখনো তোমার ফলো করে ধরো ফেসবুক বা ইনস্টাতে? আমি জানি স্টক করে সে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি করি না। কারণ তাইলে তুমি জানো কেমনে যে তোমার স্টক করে? কারণ সে আমার মেসেজ করে তো। আচ্ছা, আমি লাস্ট ইয়ারও দেখা হয়েছে তার সাথে আমার। ওকে ওকে ওকে, সে অ্যাকচুয়ালি কথা কইতে চায়, বাট আমি কথা কইতে চাইতো বা মেসেজ করতো, ইভেন কিছুদিন আগেও মেসেজ করছে। বাট আমি চাই না কি, আমি ভুলতে চাই তারে, পারি না, এটা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা, দেখো আবার এটা করতে গিয়ে সেটা দেবদাস হয়ে যায় ওখানে। না না, এখন তো এমন না, বাবা মুভ অন করতে গিয়ে করতে পারতাছি না, বাট হয়ে যাবো একটা টাইমে, হয়ে যাবো, যেহেতু লাইফে এতটুকু আগে গেছি। আই হোপ তোমার ক্যারিয়ারের আরো ভালো মানে গ্রোথ হোক, তুমি যেটি অ্যাচিভ করতে চাইতাছো এটাই তুমি পাও তোমার জীবনের মধ্যে। এই পডকাস্টের থ্রুতে যদি এই অডিয়েন্স এই মুহূর্তে যারা তোমার শুনতেছে তারা যদি কিছু কইতে চাও, কারো যদি থ্যাংক ইউ জানাইতে চাও, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইতে চাও, দ্য স্টেজ ইজ ইয়োর্স বস, সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। ধন্যবাদ তো প্রথমেই আমার মারে, যখন আমি পুরোপুরি ভাঙ্গা গেছিলাম, শেষ হয়ে গেছিলাম ফুললি, তখন একজন বন্ধুর মতন
মানে সারাটা টাইম আমার সাথে ছিল। তো অসংখ্য ধন্যবাদ আমার মারে যে আমার পাশে থেকে আমারে বিশ্বাস দেওয়ানোর লেগে যে জীবনে অনেক কিছু আছে করার, তুই হার মানিস না, তুই চেষ্টা কর, আমি তোর সাথে আছি। আমার দাদারে মানে মেজদা যে আমারে ওই ছোটোবেলার থেকে আজ অবধি সাপোর্ট করে গেছে, যে কোনো সময় কইছে না যে আমি পারতাম না, সবসময় সাপোর্ট করে গেছে, ওই দাদারে অসংখ্য ধন্যবাদ। ছোটোবেলা থেকে আমার এত সহযোগিতা করার লেগে। আমার ওই দিদিরে যে আমার প্রতিনিয়ত মোটিভেশন দেয়া গেছে, যে আমার ব্যাংকিং লাইনে আসার সাজেশন দিছে, ওই দিদির যে রোলটা আমার জীবনে মানে ওইটা অতুলনীয়, হয়তো কেউ আর ফিল করতে পারতো না। আমার নিজের বোন হইলেও তো হয়তো পারলো না। তো ওই দিদির অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার এক্সরেও, আমার বান্ধবী, যে তুমি যদি ছাইরা না যাইতে আমারে, হয়তো আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে কিছু করতামই না। তুমি ছাইরা গেছো, আমার মনে জিদ জাগছে, নিজের লেগে নিজে কিছু করতে লাগবো, ফ্যামিলির লেগে করতে লাগবো, করছি। তো অসংখ্য ধন্যবাদ তোমারও। যতটুকু সময় তোমার সাথে কাটাইছিলাম খুব ভালো কাটছে, এখন আরও ভালো কাটতেছে। তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। আর লাস্ট আমার বন্ধুবান্ধব, যখন টাকা পয়সার দিকেই হোক, এই মানে এই জার্নিতে বা মনোযোগ মানে মনোবলের দিকেই হোক, ওরা সবসময় আমার পাশে ছিল। টাকা পয়সা লাগলেও কোনো সময় মানে কেউ না করছে না যে নাই, যে যতটুকু পারে অতটুকু করছে। আজকের দিনে আমি অনেকের টাকা দেওয়া বাকি আছে, কারণ জাস্ট ব্যাংকে আমি জয়েন করছি। আর তাছাড়া আমার এনজিওরও আমি ধন্যবাদ দেবো। এনজিওর যে আমার প্রেসিডেন্ট আছে বা আমার যে সেক্রেটারি আছে, ওরাও আমার খুব সাপোর্ট করছে এই জার্নিতে। কারণ একজন সুইগি ডেলিভারি বয় হইয়া একটা ব্যাংকিংয়ের প্রিপারেশন করলে যারা করে তারা কইতে পারবো যে কত টাকা ফিজ একটা ফর্ম ফিল আপ করতে। এক্স্যাক্টলি, ফর জেনারেল পিপল হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারে, যাদের ফ্যামিলির যারা ব্যাকগ্রাউন্ডটা আছে সেরকম তারা পারবো, সবার তো পসিবল না। ব্রেড বাটার আর্ন কইরা এটা করাটা অনেক সময় প্রবলেম হয়ে যেত, তখন সেই ক্ষেত্রেও তারা আমার সাপোর্ট করছে। তো এই সকলকে অসংখ্য ধন্যবাদ আমারে এতটুকু সাপোর্ট করার লাগিয়া বা মোটিভেট করার লাগিয়া। ইয়ং জেনারেশন যারা এই মুহূর্তে ব্যাংকিংয়ের প্রিপারেশন করতেছে বা ধরো কোনো একটা কাজে ঢুকতে চাইতেছে, কিছু কর্মসংস্থানের লেগা ভাবতেছে, কিছু একটা করতে চাইতেছে, তার উদ্দেশ্যে কি কইবা তুমি এক দুইটা লাইন? ইয়ং জেনারেশন কাজ করতে চাইতেছে, যদি ব্যাংকিং সেক্টরে আইতে চাও, তোমাদের অনেক 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 ওয়েলকাম। আমাদের মনে হয় ব্যাংকিং সেক্টরে একটা আছে যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়, আর তার থেকেও বড় কথা হয়েছে যে এই জায়গাটা কারাপশন ফ্রি। কোনো সরকারের হাত ধরে সরকারি চাকরি পাওয়ার মতন ব্যবস্থাপনা নাই এখানে। কোনো মন্ত্রী মিনিস্টারের হাতে পায়ে ধরতে লাগতো না। তোমার কাছে যদি স্কিল থাকে, তুমি যদি নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে সেইটাই থাকে, সে যদি সেই রকম ভাবে পড়াশোনা করতে পারে, ডেডিকেশন দিয়ে, তাইলে তার কাছে সে যদি ডেডিকেট থাকে এই কাজের প্রতি, এই প্রফেশনের প্রতি, অবশ্যই সে আর্ন করতে পারে। প্রত্যেক বছর অল ইন্ডিয়া বেসিস এক্সাম হয় বা আমাদের স্টেট বেসিসও এক্সাম হয়, সে ইজিলি আইতে পারবো। আজকের দিনে যদি সে আনএমপ্লয়েড থাকে, সামনের বছর এই দিন আইতে আইতে সে অলরেডি এমপ্লয়েড হয়ে যাবে। এক্স্যাক্টলি। নর্মালি কি দেখা যায় অন্য সেক্টরের মধ্যে যে নোটিফিকেশন আইছে, এক্সাম হইতেছে পরের বছর, রেজাল্ট আছে এরপরের বছর, তারপরের বছর গিয়া আদৌ পোস্টিং দিব কি না। কিন্তু আমাদের প্রসেসটা, ব্যাংকিং প্রসেসটা টোটালি ডিফারেন্ট। এক বছরের মধ্যে সব হয়ে থাকা আর ভ্যাকেন্সিও হিউজ পরিমাণে আয়, যার লেগে হয়তো অনেক ব্যাকগ্রাউন্ডের লোক এখন ব্যাংকিংয়েই টার্গেট করতেছে। তো আমিও ইয়ং জেনারেশন রেডি কইতে যাবো যে ব্যাংকিং আইতে চাইলে আইতে পারো, একটা সাচ এ গুড অপরচুনিটি। এটা আমার মনে হয় যে এটা শুধুমাত্র ব্যাংকিং বললে না, তুমি যেই সেক্টরে যাইতে চাও নাকি লিগা, নিজের গোল স্থির থাকাটা ভীষণ দরকার আর নিজের ডেডিকেশনটা ভীষণ দরকার। আরেকটা কি, অনেকে ভাবে যে দুইটা একসাথে করে নেই। কেউ কি করে এসএসসি, আমি দেখছি অনেক এসএসসি করতে চাই, ব্যাংকিংও করে, অনেকে রেলওয়েও করে, অনেকে কি হয় তার পাশাপাশি আবার টিপিসি টিসিএস এর লেগে প্রিপারেশন হইতাছে, টিসিএস করতেছে, কেউ বিএড টেটের লেগে করতেছে, টেট বিএড দিতেছে। তো আমি কম একটা গোল রাখো, কারণ তুমি যখন গোল তোমার দুইটা তিনটা হয়ে যাবে না, তোমার যে প্রচেষ্টাটা ওইটাও তো তোমার ভাগ হয়ে যাবে। তো তুমি তো ফুললি একটা স্টুডেন্টে একটাতে গোল রেখা নিজের 100% দিতেছে, আর আমি যদি তিনটা রাখি তো তিনটার মধ্যে ডিভাইড হয়ে যেতেছে।
তাহলে অবভিয়াসলি যার একটা গোল হে পারবো। ঠিক 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 ঠিক। তো আমি কোনো যে গোল একটাই রাখো, যে যেটাইতে যাইতে চাও, হোক ব্যাংক, হোক টিপিএসসি, ওর হোক টিচিং লাইন বা এসএসসি, যেটাই হোক একটা গোল রাখো, এটার মধ্যে কনসেন্ট্রেট করো, তৈলেই গিয়া তুমি সাকসেস পাইয়া লাইবা। সময় লাগবে হয়তো, কারণ সবাই ফার্স্ট অ্যাটেম্পটে পাইরা তা হয় না, পসিবলই না। হয় কিছু কিছু ক্ষেত্রে পসিবল হয়, তারা আল্ট্রা লেজেন্ড আমরা যা করি। আমরার মতো স্টুডেন্টরা ফার্স্ট অ্যাটেম্পটে পাওয়াটা হয় না, ঠিক আছে, অনেক কষ্ট হয়। কিন্তু তুমি যদি ডেডিকেট থাকো, তুমি যদি পেশেন্স থাকে তোমার মধ্যে, তাহলে তুমি পাইয়া লাইবা, সেটা একটা টাইমে পাইয়া লাইবা। আড্ডাতে আসার আগে তো একটা ভয় কাজ করতেছিল, আমরা এখন আড্ডার একদম শেষ পর্যায়ে দাঁড়ায় রয়েছি। তোমারে টাটা বিদায় জানাবো, দর্শকরা থেকে কবে বিদায় নেবো, এই মুহূর্তে কি আর ভয় লাগতেছে বা কি লাগতেছে এই মুহূর্তে, কি ফিল হইছে কথা কয়ে এসে, গল্প কয়ে এসে? ভালো লাগছে যে আমারে তুমি ডাকছো, আমি তোমার তুমি ভিডিও কইতাছি। আমার একদম আমার দাদার, আমার যেহেতু এক সেক্টরেই আমরা মানে কাজ করতেছি, তাছাড়া আমি তার জন্য দাদাই ডাকতেছি। তো আমি ভাবছি না কোনো সময় যে আমি চাকরি পাওয়ার পরে ভিডিও ভাইরাল হইব, কেউ আমার পডকাস্টের মধ্যে ডাকবো বা পডকাস্টে আমি কথা বলবো, নিজের ব্যাপারে মানুষের জানাইতে পারো। তো অসংখ্য ধন্যবাদ প্রথমত তোমারে। যারা এই পডকাস্টটা দেখতেছো, তারা যদি আমার এই স্টোরিটাতে একটু মোটিভেট হয়ে থাকো, তাহলে আমি মনে করলাম যে অ্যাকচুয়ালি আমিও ভাগ্যবান যে কারোর তো একটা মোটিভেশন তুমি দিতে পারলাম। এই যে তুমি কইলে না যে তোমার জার্নির শুরুতে একটা কথা যে বারবার তোমারে হয়তো নেগেটিভ কথা অনেক শুনতে লাগছে, কোনো জায়গাতে যদি কোনো একটা পজিটিভ কথা কইতো হয়তো তুমি আরেকটু মোটিভেটেড হয়ে যেতে, হয়তো আরেকটু আগে যেতে। আমরা পডকাস্ট করার উদ্দেশ্য এইটাই, এই যে আমরা সাধারণ জীবনে, এই যে তুমি কইতেছো না যে ত্রিপুরাতে থাকা সেরা হিরো হওয়া কি তোমার লাইফটাকে আদৌ হিরোর মতো, আমার মনে হয় যে আমরা প্রত্যেকের জীবনেই না আমরা নিজেরা হিরো, কিন্তু আমরা প্রত্যেকের লাইফের কিছু কিছু স্ট্রাগল স্টোরি আছে। হ্যাঁ, যদি হয়তো ধরো তোমার আশেপাশে কোনো লোকজন হয়তো এটারে ওই কয় না ঘর কা মুরগি ডাল বরাবর, তো হয়তো এটারে ধরতোই না আর কি। হ্যাঁ, কিন্তু আরেকজন হয়তো ওই স্টোরিটার থেকে একটা ভীষণ রকম মোটিভেশন উঠতে যেত। আচ্ছা, হেয়ার লাইফে যদি হয় তাহলে আমার লেগা কি লেগা হইতো না। যেমন কিছুদিন আগে যে 12th ফেল বেরিয়েছিল, তো মানে মনোজ আইপিএস হয়েছে, সে কিরকম স্ট্রাগল করে লাইফে দাঁড়াইছে, তো তার স্টোরিটার থেকে দেখে অনেকে মোটিভেশন পাইবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। লাস্ট ইয়ার আমিও যখন এক্সাম মানে ফিল্মটা দেখলাম, তখন আমিও ভাবলাম সে যদি এত পরিমাণ পরিশ্রম করে ইউপিএসসির মতো, মানে আমাদের ইন্ডিয়ার সবথেকে টাফেস্ট এক্সাম, সে ওইটা ক্র্যাক করতে পারে। আমি তো ব্যাংক ক্র্যাক করতাম, তো ওইটা ক্র্যাক করতে কি আহামরি জিনিস? আমার তো হাত পা সব আছে, যার হাত পা নয় সে কিভাবে মানে পরিশ্রম করে পরিশ্রম করতেছে। এক্স্যাক্টলি, ভগবান আমার হাত পা দিয়া দিছে, ভালো বুদ্ধি দিয়া দিছে, ঠিক আছে না? তো আমি করতে পারতাম না কেলিকা। ওই জিনিসটাই আমারে ভিতর থেকে একটা আলাদা মোটিভেট করছে যে আমিও পারো, হয়ে যাবো কা। ভেরি গুড, অল দ্য বেস্ট অজয়, তুমি খুব ভালো থাকো, তোমার সমস্ত ড্রিমস পূরণ হোক। নাদ দ্য কসমিক সাউন্ডের তরফ থেকে তোমার লেগা অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। দর্শক বন্ধুরা, আজকে আমরা এইখানেই আমরা পর্ব শেষ করতেছি, বিদায় নিতেছি। আশা করি এই রকম একটা পর্বের পরে আলাদা করে কনক্লুশন দেওয়ার মতন কিছু থাকে না। তাও আপনারা যদি আপনার লাইফে এরকম কোনো মোটিভেশনাল স্টোরি থাকে, এই যদি পডকাস্টে আইতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সঙ্গে জানায়েন, যোগাযোগ করেন, আমরা অবশ্যই ডাক্কা নেব আপনারা। আজকের মতন বিদায় নিতেছি, নমস্কার, ধন্যবাদ।